উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন হৃদয় রাঙানো প্রেম। লিখেছেন সিনথিয়া ইসলাম সীমা, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৬। কিরে, চুপ করে আছিস কেন? কৃষাণের ধমক খেয়ে চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো হুমায়রা। নড়ে চড়ে উঠে উত্তর করলো, পরে বলি না, নামাজটা পড়ে আসি আগে। ব্রকুচকে মেয়েটার দিকে তাকালো কৃষাণ। মানুষটা তীক্ষ্ণ চোখ দেখে হুমায়রার সাফায় গিয়ে বলল, সময় শেষ হয়ে যাচ্ছে তো, তাই বলছি আর কি। এবেলায় এসে তার হাতটা ছেড়ে দিল কৃষাণ, গম্ভীর স্বরে বলল, যা। হাঁপ ছেড়ে বাঁচল রমানী। তাৎক্ষণিক কোনো দিকে না তাকিয়ে ব্যস্ত পায়ে রুম ছাড়ল সে। ক্লান্তিরা আজ ঘিরে ধরেছে কৃষাণকে। বন্ধুরা একে একের পর এক মেসেজ পাঠাচ্ছে বাইরে যাওয়ার জন্য, অথচ শরীর যেন কোনো মতেই সায় দিচ্ছে না তার। সারাদিন রোজা রেখে ইফতারের শেষে ছেলেটার সুঠাম দেহখানা আজও ক্লান্তিতে নেতিয়ে পড়তে চাইছে। বিছানা ছেড়ে উঠতেই চাইছে না। অগত্যা শরীরের উপরে জ্বর খাটালো না সে। চার বন্ধুর সমাহার নিয়ে করা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জানিয়ে দিল আজকে তার শরীর ভালো লাগছে না, তাই যেতে পারবে না। ওপাশের ব্যক্তিরা হয়তো বেশ আশ্চর্য হলো মেসেজটি দেখে। সকলে অবাকের ইমোজি সেন্ড করলো। রবি রিপ্লাই বলল, তোর শরীর আবার কোন দিক দিয়ে পচায় ধরল? সকালে তো সব দিক দিয়েই ঠিক দেখলাম। পরপর অভি বলল, আরে আড্ডায় আয়, শরীর এমনিতেই ভালো হয়ে যাবে। বন্ধুমহলের এমন বেপরোয়া ভাব দেখে হতাশার শ্বাস পেল কৃষাণ। অবশ্য এদের থেকে সিরিয়াসনেস আশা করাও বেকার। নিজের সিদ্ধান্তেই অটুট রইল সে। জবাবে লিখে পাঠালো, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করলে আগামীকাল এক একটাকে কড়াই গাছের সাথে বেঁধে সায়স্তা করব বলে অফলাইনে চলে এলো। অতঃপর সত্যি পাশে মোবাইল রেখে উপর হয়ে শুয়ে পড়ল। নামাজ শেষ করে ভয়ে ভয়ে রুমে প্রবেশ করলো হুমায়রা। এমন অসময়ে কৃষাণকে শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। পা টিপে টিপে মানুষটার দিকে এগিয়ে গেল। কৃষাণ ঘুমে মগ্ন। সামনে থেকে যে কেউ একজন তাকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে সেসবের কোনো ধ্যান নেই তার। খুব সতর্পণে ঘুমন্ত পুরুষটার পাশে বসলো হুমায়রা। কিছুক্ষণ তার তন্ডাছন্ন মুখটার পানে তাকিয়ে থেকে বলে উঠল, পূর্ণতা সুন্দর, তবে দীর্ঘ অপেক্ষার ফলস্বরূপ যে পূর্ণতা মিলে তা সুন্দরের কোনো ব্যাখ্যা হয় না। আপনি দেবেন তো আমার সেই ব্যাখ্যাহীন পূর্ণতা? সৃষ্টিকর্তার দরবারে আপনার সাথে একসাথে হাত তোলার সম্পূর্ণ স্বপ্ন পূরণ করবেন তো? সাহারির সময় খাবার শেষ করে সবকিছু ওভাবে বিছানায় ফেলে রেখেছে কৃষাণ। আজকেও হুমায়রার অনেকক্ষণ ডাকাডাকি পরও ঘুম থেকে উঠে এসেছে সে। তাকে খাবার দিয়ে নিচে শাশুড়িদের সাথে খেতে চলে গিয়েছে হুমায়রা। এখনো আসেনি রোমে। এবেলায় বিরক্ত হয়ে মেয়েটাকে যেই না ডাকতে নিবে, তখনই ঘরে দরজায় দেখা মিলল কাঙ্ক্ষিত রমণীর। পরপর শোনা গেল তার ব্যস্তস্বর, আপনার খাওয়া শেষ? না, তোর জন্য না খেয়ে বসে আছি। একটু থেমে বলল, এতক্ষণে আসার সময় হয়েছে তোর? মানুষটার তারা উত্তরে চোখ ছোট ছোট করলো হুমায়রা। বলল, ওদিকটা গুছিয়ে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। কথার মাঝেই এগিয়ে এসে বিছানায় পড়ে থাকা প্লেট ট্রেগুলো নিয়ে নিল। পরপর আবারও রুম ছাড়ল। সবগুলো একটু থালা বাসন নিয়ে মাত্র রান্নাঘরে পা রেখেছে হুমায়রা। অমনি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হলো। অন্ধকারে তলিয়ে গেল আলো। উজ্জ্বলতায় ভরপুর ভাবখানা। আসবে ঘটনায় কিছুটা হকচকালো মেয়েটা। তখনই পেছন থেকে হালকা আলোর অংশ নিয়ে রান্নাঘরে প্রবেশ করলো কেউ। গো অ্যাহেড, কৃষ্ণ মির্জা ইজ বিহাইন্ড। মানুষটার অশান্ত কণ্ঠ কর্ণপাত হতেই নিশ্চিন্ত হলো হুমায়রা। পরপর মুচকি হেসে কাজে লেগে পড়ল। এর মাঝেই ভেসে আসলো কৃষাণের গম্ভীর স্বর, কথাটা আর বললি না তুই? আমি তখন বলার জন্য রুমে গিয়েছিলাম, কিন্তু আপনি ঘুমিয়েছিলেন। তাৎক্ষণিক সাফাই গিয়ে বলে উঠল হুমায়রা। পৃষ্ঠে কৃষাণ বলল, তো এখন বল। এখন? পরে বললে হয় না? মেজাজ খারাপ হলো ছেলেটার। রাগ দেখিয়ে বলল, বলা লাগবে না তোর কচুর কথা। হুমায়রাও তাই করলো। কিছু বলল না সে। চুপচাপ কাজ করতে থাকলো যেন কিছুই হয়নি। ভ্রু কুচকে পুরোটার সময় তার দিকে তাকিয়ে রইল কৃষাণ। তবে সেও দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করলো না। পরদিন সকালে বড় একটা মাঠে বন্ধুদের সাথে আড্ডায় বসে আছে কৃষাণ। যে যার মতো কথা বলে যাচ্ছে। কৃষাণ ফাঁকে ফাঁকে কিছু বলে পুরোটা সময়ই চুপ থাকে কাটাচ্ছে। কথার মাঝে হঠাৎ নিজের হাতে সিগারেটে একটা টান মেরে সেটা কৃষাণের মুখের সামনে বাড়িয়ে দিল অভি। সাথে সাথে শুনতে পেল কৃষাণের অপ্রত্যাশিত নিষেধ বার্তা, খাবো না আমি, দূরে সরা। ভ্রু কুচকে গেল ছেলেগুলোর। সাইফুল সন্দিহান চোখে চেয়ে বলল, কিরে মামা, ঘটনা কি? তুই রোজাদারের মতো কোনো কিছুই তো মুখে নিচ্ছিস না কেন দুদিন ধরে? ইচ্ছে নেই তাই, নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল কৃষাণ। পৃষ্ঠে রবি বলল, সিগারেট খাওয়ার ক্ষেত্রে কৃষাণ মির্জার ইচ্ছে নেই এটাও বিশ্বাস করতে হবে আমাদের? আসল ঘটনা খুলে বলো বন্ধু, তোমার ওই শুনছেন নারীর জন্য সিগারেট ছেড়ে দিয়েছিস নাকি? কথাটা বলতে দেরি, অথচ ছেলেটাকে সপাতে লাড়তে বসাতে দেরি হলো না কৃষাণের। শুধু রাত্রি মেরেই শান্ত হলো না। দুহাতে কলার চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, একবার বলেছি না এই শব্দটা মুখে নিবি না। হঠাৎই আক্রমণে ভড়কে গেল বাকিরা। রবি বেচারার অবস্থা তো নাজেহাল। সে যে কেন বারবার বাঘের গুহায় হাত ঢুকিয়ে দেয়। ক্ষমা কর দোস্ত, ক্ষমা। আমি ভুলে গিয়েছিলাম, ছাড় আমায়। আমার ভবিষ্যৎ বউটাকে বিধবা করিস না। নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে কাঁদো কাঁদো মুখে বলল রবি। অভি ও সাইফুল এগিয়েছে। বহু কষ্টে কৃষাণের থেকে রবিকে ছাড়িয়ে নিল।
অবশ্য কৃষাণ চেয়েছে বলেই ছাড়তে পেরেছে। হয়তো কৃষাণ মির্জার হাত থেকে রেহাই পাওয়া দুষ্কর। কিরে কৃষাণ, আজকাল কথায় কথায় এভাবে হাইপার হয়ে যাস কেন তুই? আর ওই শব্দটার এখন কি আছে যে যার জন্য এটা মুখে নেওয়াও যাবে না? বেশ জোর করে বলল সাইফুল। উত্তরে ভেসে আসলো কৃষাণের ভরাট স্বর। ওই একটা ডাক এমন কিছু আছে যা কৃষাণ মির্জা দুনিয়াকে থমকে দেওয়ার ক্ষমতা রাখে। স্তব্ধ হলো তিনটি বালক। মার খেয়ে নেতিয়ে পড়া নাটক করা রবিও তড়িৎ উঠে বসল। কণ্ঠ শৃঙ্খে তুলে বলল, এই মানে তুই পাক্কা প্রেমে পড়েছিস মামা? কার প্রেমে পড়লি বল না। জানি না। নাকমুখ সিটকালো তিন বন্ধু। মনে মনে কৃষাণের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করলো, তবে মুখ দিয়ে কিছু বলার সাহস পেল না। কিছুক্ষণ চুপ থেকে ওবে প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা ওসব বাদ দে, এখন সিগারেট খা। বলে সিগারেটটা একেবারে কৃষাণের মুখে ঢুকিয়ে দিতে নিল। তাৎক্ষণিক ছিটকে দূরে সরে গেল কৃষাণ। মুখ ফসকে বলে ফেলল, লাফাঙ্গা, আমি রোজা। বড়সড় একটা বস্ত্রপাত পড়ল যেন কৃষাণের বন্ধুমহলের ওপরে। বাক্যখানা শ্রবণগোচর হতেই 480 ভোল্টেজের ঝটকা খেলে তারা। রবি যেভাবে সোজা হয়ে বসেছিল ঠিক সেভাবেই আবারও চিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ওবের হাতে থেকে সিগারেট পড়ে গেল। সাইফুলের যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিছুক্ষণের জন্য রোবট হয়ে রইল ছেলেগুলো। ওভাবে কাটলো অনেকটা সময়। সহসা রবি এক লাফে উঠে বসলো। সাইফুলের উদ্দেশ্যে বলল, মামা, আমার পথ দেখা, আমি মনে হয় ভুল চেম্বারে চলে এসেছি। বন্ধুদের এমন রিয়াকশনে বিরক্ত হলো কৃষাণ। এই জন্যই এদের কিছু বলতে চায়নি। বিরক্তিতে বসা থেকে উঠে ডিরেক্ট হাঁটা ধরল ছেলেটা। পেছন থেকে শুনতে পেল বন্ধুদের বেকার আর্তনাদ। মামা, তুই কিভাবে পারলি আমাদের না জানিয়ে এত বড় কাজটা করতে? আমাদেরকে কিভাবে রেখে ভালো হয়ে গেলি তুই? পিছু ফিরে তাকালো না কৃষাণ, নিজের মতো এগোতে থাকলো। দুপুরের নীরবতা তখন ঘিরে ধরেছে মির্জাবাড়ির প্রতিটি কোণে। শোরগোল পরিপূর্ণ থাকা ড্রয়িং রুম থেকে এক অদ্ভুত নিস্তব্ধতার রূপ ধারণ করেছে। মনে হচ্ছে যেন বাড়িতে মানুষের কোনো আনাগোনাই নেই। মানবশূন্য ড্রয়িং রুম পেরিয়ে নিজ কক্ষে প্রবেশ করল কৃষাণ। সেখানেও একই নীরবতা বিরাজ করেছে। কক্ষটি সম্পূর্ণ শান্তরূপে বিছিয়ে দিয়ে বিছানায় একপাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে হুমায়রা। নিদ্রার আছে মগ্ন সেই ঘুমন্ত পরীর দিকে এক পলক তাকিয়ে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেল কৃষাণ। বেশ সময় করে শাওয়ার নিল। ওয়াশরুম থেকে বেরিয়েও হুমায়রাকে একই অবস্থায় দেখতে পেল। হাত দিয়ে চুলগুলো ছেড়ে করিডোর দিয়ে এগোলো কৃষাণ। ফিরে এলো মিঠুকে নিয়ে। বিছানায় বসে মিঠুকে নিজের কোলে বসিয়ে রাখলো। এর মাঝে সহসা কৃষাণের কোল থেকে নেমে হুমায়রার দিকে দৌড় দিল মিঠু। অমনি একটা ঝটকা খেয়ে তাকে দূরে সরিয়ে আনলো কৃষাণ। মুখের সামনে এনে ক্ষীর্ণস্বরে শাসিয়ে বলল, আরেকবার এই অপরাধ করার সাহস দেখালে তোর কান দুটো কেটে দেব। প্রাণীটি কিছুই বুঝল না। সে অবচিত্তে ডাপটাপ করে তাকিয়ে রইল মহাজনের পানে। তা দেখে কৃষাণ প্রাণীটিকে ঘুরিয়ে হুমায়রার দিকে করল। নিজেও ঘুমন্ত রমণীর পানে তাকিয়ে বড় ক্ষীণস্বরে বলল, এই যে ঘুমন্ত মায়াবিনীকে দেখতে পাচ্ছিস, এটা তোর মহাজনের হৃদগহীনে লুকানো হৃদকোটরের মায়াবিনী। সুতরাং এই মায়াবিনীর কোনো কাজে ব্যাঘাত ঘটালে তোকে কঠিন শাস্তি পেতে হবে, বুঝেছিস? কৃষাণ মির্জার এমন প্রেমময় বাক্য শুনে প্রতিটি প্রাণী যার কথা বলতে পারত, হয়তো সেও নিশ্চিত বলে উঠত, বউকে বউ বলে মানে না, আবার ঘুমিয়ে থাকলে কি প্রেম বেটা, খচ্চর আস্ত একটা। তবে তার হয়ে উঠল না। বরং কৃষাণ মির্জাই নিজের সেই পথ চিরতরে বন্ধ করে বলে উঠল, শুন মিঠু, ভাবছি মনের সাথে আর জোড়া জবরদস্তি করবো না। মন যা চাই তাই মেনে নেব। মন যদি এই মায়াবিনীকে ভালোবাসতে চাই তবে আর বাধা দিব না। এবার না হয় ভালোবেসেই ফেলবো, কি বলিস? নিস্তব্ধ ঘরটিতে শুধু একটিমাত্র কণ্ঠই শোনা গেল। অবুঝ প্রাণীটির সাথে কৃষাণ মির্জার এই স্বীকারোক্তির সাক্ষী হয়ে রইল বদ্ধ কক্ষের চারটি দেওয়াল। ঘুমের মাঝে সহসা কিছুটা নড়েচড়ে উঠল হুমায়রা। তার ঘুম ভাঙার আগাম বার্তা বুঝতেই নিজেকে সংযত করে সোজা হয়ে বসল কৃষাণ। ঘুম ঘুম চোখ পিটপিট করে চোখ খুলে তাকালো হুমায়রা। তার একেবারে সন্নিকটে বসেছিল মিঠু। সদ্য ঘুম ভাঙা চোখগুলো মিঠুর লাল বর্ণদা চোখে পড়তেই ভরকে গেল মেয়েটা। তাৎক্ষণিক কোনো কিছু না ভেবে পিছিয়ে গেল। একেবারে সাইড টেবিলে অমনি বিছানা থেকে পড়তে নিল। তবে এর আগে মিঠুকে সরিয়ে একজোড়া বলিষ্ঠ হাত এসে আগড়ে নিল তার ছোট্ট দেহখানা। ভয়ে চোখ মুখ খিচিয়ে সেই হাতের মালাকের গলা পেঁচিয়ে ধরল হুমায়রা। পরপরই শুনতে পেল তার ধমকের স্বর, এভাবে কোনায় এসে শুয়েছিস কেন? পরে হাত পা ভাঙার আমার কোলে চড়ার ধান্দা করেছিস নাকি? তড়িৎ চোখ জোড়া মেলে চারিপাশে পানে চাইল হুমায়রা। বলল, আমার কি দোষ? মাঝখানে ঘুমালে তো আপনিই ধমকাতেন। ক্ষণিকের জন্য চুপ মেরে গেল কৃষাণ। সময় নিয়ে উত্তর করল, এখন থেকে তোর যেখানে ইচ্ছে সেখানেই ঘুমাস। এমনিতেও আর দূরত্ব রাখা সম্ভব হয়ে উঠবে না যা দেখছি। শেষের কথা বিড়বিড় করে আপন মনেই বলল, যার দরুন হুমায়রার কর্ণপাত হলো না। সে প্রথম কথার পৃষ্ঠেই নিশ্চিত হতে বলল, পাক্কা? ভ্রু কুচকে চাইল কৃষাণ। পরপর হুমায়রাকে বিছানায় একদম মাঝখানে শুয়ে দিয়ে বলল, পাক্কা। মানুষটার কাণ্ড দেখে তন্দা খেল হুমায়রা। অবাক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো তার বখাটে পুরুষটাকে। তখনই শুনতে পেল সেই চিরপরিচিত তার স্বর,
তবে এখন কিন্তু রামাদান মাস, 3 মাইল না হয় বাদই দিলাম, 3 ইঞ্চি হলেও দূরত্ব রাখার চেষ্টা করিস। 3 ইঞ্চি, 3 মাইল টু 3 ইঞ্চি। চোখ বড় বড় হয়ে গেল মেয়েটার। সেসবে পাত্তা না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল কৃষাণ। মানুষটার যাওয়ার পানে চেয়ে হঠাৎই ফিক করে হেসে দিল হুমায়রা। পরপর সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সন্তুষ্টি প্রকাশ করে বলল, শুক্রিয়া আমার প্রিয় রব। আজকেও ইফতারের পর একই হাল হলো কৃষাণের। অলসতা কাটিয়ে এবারও বাইরে যাওয়ার জন্য উঠল সে। আর নয়তো খাওয়া হলো তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হওয়া সেই হারাম অখাদ্যগুলো। এভাবেই এক ইবাদত পালন করে অন্যান্য পাপ থেকেও অজান্তে দূরে সরে আসতে লাগলো ব্রখাটে কৃষাণ। কালের চক্রে ক্যালেন্ডারে পাতা হতে মুছে গেল পুরো একটা মাস। আজকে সেই মাসের অর্থাৎ রামাদানের শেষ দিন। এই রমজান মাসটা একটু বেশি বিশেষ ছিল মির্জা পরিবারের কাছে, কেননা এবছরে রমজানে গুনে গুনে 30টা রোজায় রেখেছে বাড়ির সবচেয়ে ছন্নছাড়া অবাধ্য ও বখাটে ছেলে কৃষাণ মির্জা। প্রথম 2-1টা রোজা তার কষ্ট হলেও বাকিগুলো বেশ স্বাভাবিকভাবেই চলে গিয়েছে। এমনকি এই রমজানের ওসিলায় নিজের সকল বদ অভ্যাস থেকেও বিরত থেকেছে সে। দিনের বেলা বন্ধুদের সাথে আড্ডায় যোগ হলেও রাতে ইফতার শেষে আর আড্ডায় যাওয়া হয়ে ওঠেনি তার। হাতে কোনো 2-1 দিনে রাতে বাইরে গিয়েছে, তাও কোনো জরুরি কাজে পড়লে, নয়তো বাকি সময় রুমে বসে কাটিয়েছে। তবে আজকের দিনটাই একটু ভনিতা এসেছে। সেই যে সকালে 10টার দিকে ঘর থেকে বেরিয়েছে কৃষাণ, দুপুর গড়িয়ে যাচ্ছে, অথচ এখনও বাড়ি ফেরার নাম নেই তার। মানুষটার অনুপস্থিতিতে বিছানায় মিজুকে নিয়ে বসে আছে হুমায়রা। নিজের মতো প্রাণীটির সাথে সময় কাটাচ্ছিল, ঠিক তখনই রুমে এলেন ইয়াসমিন বেগম। চোখ তুলে সেদিকেই চাইল। ইয়াসমিন বেগমের হাতে স্থান পেয়েছে একটা মাঝারি সাইজের গিফট বক্স। সেটা হাতে নিয়ে হুমায়রার নিকট এগিয়ে এলেন তিনি। সামনের যে প্যাকেটটা হুমায়রার হাতে ধরিয়ে দিয়ে বললেন, নাও তোমার পার্সেল। তোমার পার্সেল? কথাটা কর্ণপাত হতে ব্রুজোড়া বেঁকে গেল মেয়েটার। সন্দেহান চোখে একবার পার্সেলটার দিকে তাকিয়ে বলল, আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি আম্মু। এখানে তোমারই নাম, তুমি করনি, হয়তো কৃষাণ করেছে। নাও রাখো এটা, আমি নিচে যাচ্ছি। বলে কক্ষ ত্যাগ করলেন তিনি। এদিকে পার্সেলটা হাতে নিয়ে অনড় হয়ে বসে রইল হুমায়রা। মাথা ঘুরতে লাগলো হাজারো প্রশ্ন। কৃষাণ অর্ডার করবে তার জন্য, তাও আবার না জানিয়ে, নাকি অন্য কারোটা ভুল করে চলে এলো। মেয়েটা ঘুরিয়ে ঘুরিয়ে সেটা দেখতে লাগলো। তখনই চোখে পড়লো একটা ছোট্ট চিরকুট। অর্ডারকারী সম্পর্কে তথ্য পাওয়ার আশায় মনে হাজারো দ্বিধাদ্বন্দ্ব থাকতেও সেটা ভাঁজ খুলে চোখের সামনে মেলে ধরলো। দৃষ্টিগোচর হলো কারো অগোছালো হাতে লেখা কোটি কোটি অক্ষরে কিছু মনোমুগ্ধকর বাক্য। এক অসংজ্ঞায়িত রমণী, প্রিয় কিংবা অপ্রিয়, সুখ কিংবা দুঃখ, ভালোবাসা কিংবা বিরক্তি, সবকিছু মিলিয়ে তুমিময় এক অন্যরকম আসক্তি। যে আসক্তির মায়াজাল থেকে আমি ছাড়া পেতে গিয়েও আরও গভীরভাবে আটকে পড়েছি। না আসক্তি ছাড়তে পেরেছি, না নিজেকে সামলাতে পেরেছি। সবশেষে আমিটা তো তোর মাঝে মরতে বসেছি, যার দরুন আমার মরণকাঠি হিসেবে এই উপহারখানা আজ তোর হাতে তুলে দিয়েছি। শাড়ির প্রতিটা ভাজে ভাজে তুমি সাজিয়ে নিও তোমায়। এই আমি বড্ড বেসামাল হয়ে পড়লে একটু সামনে দিও আমায়। ইতি, প্রিয়র প্রিয়তম পুরুষ। স্তব্ধ হলো হুমায়রা। অপলক নেত্রে তাকিয়ে রইল চিরকুটটার পানে। না শুরুতে কোনো সম্বোধন, না শেষে কোনো পরিচয়। প্রথমে তুই, শেষটা ফের তুমিময়। এ কেমন তাজ্জব চিরকুট দাতা। মনে হচ্ছে তার অনুভূতিগুলো যেন সে নিজে এখনো বুঝতে পারছে না। বেনামি অনুভূতির ভিড়ে সে নিজেই যেন অগোছালো হয়ে পড়েছে। কিছুক্ষণ বস্তুটি নিয়ে চিন্তিত ভঙ্গিতে বসে রইল মেয়েটা। পরপর সিদ্ধান্ত নিল কৃষা না আসা অবধি খুলবে না। আগে জেনে নেবে যে আসলে এটা আসলেই তার কিনা। পার্সেলের প্যাকেটিং খুলল না সে, ওভাবে ওয়ার্ডরোবের ওপরে নিয়ে সেটা রেখে দিল। সন্ধ্যার একটু আগেই বাসার ফিরল কৃষাণ। হুমায়রা তখন রান্নাঘরের কাজে ব্যস্ত। শূন্য কক্ষে প্রবেশ করা মাত্রই তার চোখে পড়ল ওয়ার্ডরোবের ওপরে থাকা বস্তুটির দিকে। এগিয়ে এসে জিনিসটাকে সম্পূর্ণ প্যাকেটিং অবস্থায় দেখে পুরো কুচকে গেল ছেলেটা। অতিষ্ঠ কণ্ঠে বলল, হুজুর নেই, জানতাম এমনটাই করবে। এটা কি আপনি অর্ডার করেছেন? মাত্র রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়াতে নিচ্ছিল কৃষাণ, তখনই পেছন থেকে ভেসে এলো আসলেই কাঙ্ক্ষিত রমণীর স্বর। কৃষাণকে দেখা মাত্রই কাজ ফেলে ছুটে রুমে এসেছে হুমায়রা। মেয়েটার হাতে তখনও বেসন লেগে আছে, চেহারায় বিদ্যমান ঘামের বিন্দু বিন্দু ফোঁটা। ওভাবেই মানুষটার দিকে কৌতূহল নিয়ে এগিয়ে এলো। ফের কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলো, এটা আপনি অর্ডার করেছেন? আমি কেন তোর জন্য শাড়ি অর্ডার দিতে যাব? কিষাণের উত্তর শুনে কৌতূহলে মুখটার মুহূর্তেই নিভে গেল মেয়েটার। পরক্ষণে কিছু একটা মনে করে কপাল কুঁচকে বলল, আপনি কিভাবে জানলেন এটার ভেতরে শাড়ি আছে? থতমত খেয়ে গেল বেচারা। তাৎক্ষণিক কথা ঘুরাতে বলল, চিরকুটে পড়েছিলাম। ও আচ্ছা, তাহলে একটা কাজ করি, এটা আম্মুর কাছে দিয়ে আসি, কেউ সাহায্য চাইতে আসলে দিয়ে দিতে বলবো। মানে? চমকালো স্বরে কৃষাণের। কিছুটা ভরকে গেল মেয়েটা। নিজেকে ধাতস্থ করে উত্তর করলো, আমি তো জানি না এটা কার তরফ থেকে এসেছে, না জেনে এটা কিভাবে গ্রহণ করব আমি? কে নাকি অর্ডার দিয়েছে সেটা জেনে তোর লাভ কি? তোর জন্য এসেছে, এটাই প্রধান বিষয়। তোকে এত কিছু ভাবতে বলেছে কে?
তাই বলে আমি না জেনে না শুনে যার তার দেওয়া কাপড় পরে নেব? পরবি। শুধু পরবিই না, বরং বছরের সবচেয়ে সুন্দরতম দিনটা আগামীকাল তুই যেটা পরেই কাটাবি। চোখ ছোট ছোট হয়ে গেল মেয়েটার। অবাক কণ্ঠে বলল, আপনি কি চিরকুট পরে বুঝতে পারেননি এটা কোনো পুরুষের তরফ থেকে এসেছে? আর আপনি বলছেন এটা আমাকে পড়তে, তাও আবার ঈদের দিনই? বলেছি। আর আমি বলেছি মানে তুই সেটা শুনতে বাধ্য। যদি ওপরটা আপনি দিতেন তাহলে একদিন না বরং প্রতিদিনই শাড়িটা পরতে আপত্তি ছিল না আমার, কিন্তু এটা তো অন্য কারো। তাহলে এমন কেন করেছেন আপনি? ধরে নিয়ে আমি দিয়েছি। মনে মনে অনেক কিছু আন্দাজ করতে পারলেও সেটা প্রকাশ করলো না হুমায়রা। উল্টো লাপাত্তাভাবে বলল, ধরে ধরে মানে অঙ্কের সমাধান হয়, বাস্তব জীবনে এসব দিয়ে কিছু হয় না। বলতে দেরি, অথচ মেয়েটাকে নিজের আয়ত্তে এনে দেরি হলো না কৃষাণের। হুমায়রা এক হাতে উল্টো করে পিঠের পিছে আটকে ধরল সে। শক্ত কণ্ঠে বলল, বড্ড পেরে গিয়েছিস না? ওই বরং এর পরের লাইনগুলোর যে এখনো সম্পূর্ণ করিসনি, মনে আছে? ধরলে সবকিছু উসুল একসাথে করে ছাড়বো বলে দিলাম। এবেলায় এসে চুপসে গেল হুমায়রা। সেদিন রাতে কৃষাণ যখন বলেছিল তোর কচুর কথা আর লাগবে না, তারপর থেকে এই বিষয়ে আর কোনো কথাই ওঠায়নি। সে তো ভেবেছিল মানুষটা হয়তো কবে ভুলে গিয়েছে ওসব, কিন্তু এখন মনে হচ্ছে বাকিটুকু সম্পূর্ণ না করা অবধি তিনি কখনোই ভুলবেন না সে কথা। মেয়েটা প্রসঙ্গ পাল্টে বলতে নিল, রোজা রেখে বউকে মারা, কিন্তু প্রতিমধ্যেই তাকে থামিয়ে দিল একটা গভীর স্বর। তোকে মেরেছি আমি? নিরুত্তর রইল হুমায়রা। বলার কিছুই না পেয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালালো। অমনি হাতে জোর প্রয়োগ করে তাকে একেবারে সন্নিকটে নিয়ে এলো কৃষাণ। কিছুটা ঝুঁকে অদ্ভুত স্বরে বলল, রোজা রেখে বউকে মারা যায় না, তাহলে কি করতে হয়? ভালোবাসতে হয়? কাঙ্ক্ষিত পুরুষটির এমন অনাকাঙ্ক্ষিত আচরণে হতবিহ্বল হয়ে গেল মেয়েটা। হৃদয়ে সৃষ্টি হলো অবাধ্য তোলপাড়। জবান লোপ পেল আপনা আপনি। এলোমেলো দৃষ্টি লুকাতে মাথা নিচু করে নিল, ফের কর্ণকোপরে পৌঁছালো সেই কণ্ঠ, বল বাঁচবো ভালো? ছাড়ুন, রান্না করে সবকিছু পুড়ে যাচ্ছে। আর এইদিকে যে সকল নিষেধাজ্ঞা এড়িয়ে পুরো আস্ত একটা মানুষকে দিন দিন পড়িয়ে নিঃশেষ করে দিচ্ছিস তার বেলায়। আপন মনে কথাটুকু বিড়বিড় করে হুমায়রাকে ছেড়ে দিল কৃষাণ। সাথে সাথেই ত্রস্ত পায়ে কক্ষ ত্যাগ করলো হুমায়রা। বাইরে এসে আরেক দফা বড় বড় শ্বাস টেনে নিয়ে নিজেকে স্বাভাবিক করল। পরপর হাঁটা দিল রান্না করে উদ্দেশ্যে। রুমের মধ্যে মলিন মুখে বসে আছে ইকরা। ইফতারের পর মায়ের নাম্বারে ভিডিও কল করেছিল সে। বরাবরই মতোই সালাম চোখে খবরাখবর জিজ্ঞেস করেছে। তারপর চাঁদ রাতে মোবারক জানিয়ে আবারও ভিন্ন কথা বলেছে এবং প্রিয় সখীর সাথেও কথা বলেছে। তবে এতে মন ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে বসে আছে। এই প্রথম বড় বাবাদের ছাড়া ঈদ কাটাবে মেয়েটা। ভাবলেই কেমন খারাপ লাগা কাজ করেছে। তবে খারাপ লাগার উঠতে গিয়ে তার একমাত্র সুখ হয়ে রুমে প্রবেশ করলো ওমের। তাকে দেখতেই মুখে হাসি ফুটিয়ে তুলল ইকরা। পরক্ষণেই মানুষটার হাতে শপিং ব্যাগটা দেখে কিছুটা ভ্রু কুচকাল। ঈদের জন্য তো সবকিছুই আরও আগেই কিনে দিয়েছে, তাহলে এখন আবার কি আনলো? কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করলো, আবার কি এনেছেন? কোনরূপ উত্তর না দিয়ে ইকরার দিকে এগিয়ে এলো ওমর। সামনে এসে শপিং ব্যাগ তুলে দুটো মেহেদি বের করে স্ত্রীর হাতে ধরিয়ে দিল। বলল, নিন, এবার এই মেহেদির রং দিয়ে আপনার মসৃণ হাতই রাঙিয়ে তুলুন, সাথে ভেতরের সকল মলিনতা দূর করুন। মুচকি হাসলো ইকরা, যে হাসির ভিতরে কোনোরূপ ভেজাল রইল না, শুধু স্থান পেল এক পশলা সুখময় অনুভূতি। বা হাতের হাঁটুতে রেখে ডান হাতের একটা মেহেদি নিয়ে বসল। মেহেদিতে চাপ দিতে যাবে ঠিক তখনই ওমর বাধা দিল। পা ভাঁজ করে বসে পায়ের ওপরে একটি বালিশ রেখে বলল, এখানে হাতটাকে মেহেদি দিন। অবাক দৃষ্টিতে একবার তার মুখে পানে তো আরেকবার সেদিকে তাকালো ইকরা। বলল, সমস্যা নেই, আমি এভাবেই দিতে পারবো। আপনার সমস্যা না হলেও আমার সমস্যা। আপনি এখানে হাতটাকে মেহেদি দিতে থাকুন, আর আমি আপনাকে দেখতে থাকবো। বেশ লজ্জা পেল মেয়েটা। কথা না বাড়িয়ে তাৎক্ষণিক স্বামীর আদেশ মোকাবেক কাজ করলো। অতপর সে মেহেদি দিতে ব্যস্ত থাকলো আর ওমর তাকে দেখতে লাগলো। হুমায়রার চাঁদ রাত কিংবা ঈদ কাটানো অনেকটা ভিন্ন নিয়মে। বেশিরভাগ সময়ই মা বাবাকে ইয়াদ করে কাটিয়ে দেয় সে। যেও সেই স্মৃতিচারণ থেকে বেরিয়ে নিজেকে স্বাভাবিক করতে পারে না। অবশ্য তার মামনির অত্যাচারে তা হয়ে ওঠার সুযোগও ছিল না। উজ্জ্বল কাণ্ড আরও বেশি তাতে কথা মনে পড়ত। হৃদকহিনী হতে বারবার বাবার প্রতি নিংড়ে আসতো হাজারো অভিযোগ। কিন্তু এবারের দিনগুলো খানিক আলাদা। সবকিছু যেন ঘটে যাচ্ছে কল্পনার বাইরে গিয়ে। একটু আগে ঘর থেকে বেরিয়ে গেল কৃষাণ। তবে যাওয়ার আগে তার ঘটানো কাণ্ডে এখনো বিস্মিত হয়ে আছে মেয়েটা। বারবার মনস্ফুটে ভাসছে বেরোনোর আগে দরজার কাছে গিয়ে মানুষটার সেই ফিরে তাকানোর দৃশ্য, সাথে চড়ে দেওয়া আদর্শ স্বামীর কিছু শব্দ। কিছু লাগবে তোর? বাক্যখানা কর্ণপাত হওয়ার মিনিট খানেক তো নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না হুমায়রার।
বারবার মনে হচ্ছিল নিজের কল্পনা জগতে বোধহয় ভুল করে রেখে ফেলেছে সে। তবে তার ধারণা ভুল প্রমাণিত হলো যখন ফির শুনতে পেল কণ্ঠটি। কি হলো, কথা বলছিস না কেন? কিছু লাগবে তোর? জি, না না, কিছু লাগবে না, হকচকিত বদনে উত্তর করল হুমায়রা। অতঃপর চলে গেল মানুষটা। তবে ঘরময় এখনো রয়ে গেল সেই বিস্ময় ভাব। সহসা সকল বিস্ময় ভাব কাটিয়ে মুচকি হেসে উঠল হুমায়রা। চোখ বুজে শুক্রিয়া আদায় করলো রবের উদ্দেশ্যে। পরক্ষণে কিছু একটা মনে ভরাট ভঙ্গিতে ব্যস্ত পায়ে ছুটল কৃষানের পড়ার টেবিলের দিকে। তবে সেখানে এত এত বইয়ের ভিড়ে কাঙ্ক্ষিত জিনিসের দেখা মিলল না। অগত্যা মানুষটার ভার্সিটির ব্যাগে হাত দিল। ব্যাগের চেইন খুলতেই সেখানে দেখা মিলল কাঙ্ক্ষিত বস্তুটি। হাত বাড়িয়ে অবহেলায় পড়ে থাকা খাতাটা বের করে আনলো হুমায়রা। পিসটা উল্টে চিরকুটটা এনে সেখানে রাখল। অমনি খাপে খাপ মিলে গেল ভিন্ন পেজের দুটো লেখার ধরন। সন্দেহ এবার রূপ নিল নিশ্চয়তার। বুঝতে আর বাকি রইল না পার্সেলটা কার তরফ থেকে পাওয়া গেল। ঘড়ি কাটা টিকটিক করে ক্রমান্বয়ে রাত বেড়েই চলেছে। তবে শহরের সরবতায় তা ঠাহর করা মুশকিল। চারিপাশে মানুষ তখন মেতে আছে চাঁদ রাতের খুশিতে। কেউ রাস্তাঘাটে, আবার কেউ বাড়ির ছাদের বাজি ফোটাচ্ছে। আকাশ জুড়ে রাঙাচ্ছে রঙের কৃত্রিম আলো। বন্ধুদের সাথে পরিচিত সেই বটগাছের নিচে এসে আজ অনেকদিন পর বসল কৃষাণ। তবে মনোযোগ তার সেখানে নেই। আসার সময় রাস্তার ধারে ফুলের দোকানে ঝুলিয়ে রাখা বেলে ফুলের গাছটাগুলো সব মনোযোগে কেড়ে নিয়েছে তার। সেগুলো চোখে পড়তেই সর্বপ্রথম সেদিনের সূর্যমুখী ক্ষেত থেকে ফেরার সময় হুমায়রার বলা সেই কথাটা মনে পড়ল যে, ওই যে মার্কেটে দেখে না কি সুন্দর গাছটা, নিশ্চয়ই মেয়েরা এইগুলো খুব পছন্দ। আর এমনিতেও শাড়ির সাথে চুলে বা হাতে ফুলের শোভা পেলে হয়তো আরও সুন্দর লাগবে মেয়েটাকে। তবে চিন্তা হচ্ছে এখানে থেকে যেতে যেতে দোকান খোলা থাকবে তো। এখন তো বন্ধুদের সামনে কেনাও যাবে না। কিছুক্ষণ ঠাই চিন্তায় ডুবে থাকা সহসা উঠে দাঁড়ালো কৃষাণ। বন্ধুদের প্রশ্নসূচক দৃষ্টিতে পরিপ্রেক্ষিতে পড়ল। এতক্ষণ তো আটা দিলাম, আজকে না হয় এখানেই বিরতি নিই। এইসব কি মামা, আজকেও চলে যাবি তুই? লাফাঙ্গারা সারাদিন রোজা ছিলাম আমি, তোদের মতো অত তেজ নেই শরীরে। কৃষাণের জবাব শুনে আর কোনো প্রশ্ন করল না রবি। বাকিরাও চুপ রইল। পরিস্থিতি স্বাভাবিক দেখে তাৎক্ষণিক স্থান ছাড়ল কৃষাণ। তার যাওয়ার পারে নিবদ্ধ রইল তিনজোড়া অবাক দৃষ্টি। যে কৃষাণ একদিন নেশা না করে থাকতে পারত না, সে কৃষাণ কিনা আজকে পুরোটা একটা মাস ধরে নেশা জাতীয় দ্রব্য ছুঁয়েও দেখেনি। সতর্ক পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো কৃষাণ। ড্রয়িং রুমে কারো উপস্থিতি দেখতে না পেয়ে লুকোয়িত কাজটা দুটো প্রকাশ্যে আনলো। দীর্ঘায় কক্ষে পৌঁছাতেই দেখতে পেল স্ত্রীর ঘুমন্ত কায়া। স্বস্তির নিঃশ্বাস পেল কৃষাণ। ঘুমিয়ে আছে, ভালোই লাগছে। জেগে থাকলে অগন্তি প্রশ্নের সম্মুখীন হতে হতো তাকে। একবার হুমায়রাকে পরখ করে গাছটা দুটো ফ্রিজে রেখে দিয়ে আসলো। অতঃপর রুমে এসে নিজেও হুমায়রার পাশে শুয়ে পড়ল। রমণীর মুখ পানে চেয়ে থেকে ভাবল, তার দেওয়া শাড়িতে কেমন লাগবে মেয়েটাকে। নিশ্চয়ই কোনো হুড়ের নাই। অপেক্ষায় রইল তখন সেই ক্ষণের, যখন নিজের পুরো মাস নেশা না করে জমানো টাকা থেকে কিনে দেওয়া শাড়িতে দেখতে পাবে তার হুজুরনিকে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার ও আনন্দ উৎসব হলো ঈদ উল ফিতর। দূর দূরান্তের স্বজনদের সম্মিলনের মাধ্যমে এদিন মেতে ওঠে প্রতিটি মুসলিম ঘর। বাচ্চাদের আনন্দ সবর হয়ে ওঠে চারিপাশ। পৃথিবীর বুকে এ যেন একটা অতুলনীয় দৃশ্য। ভোরের আলো ফোটার আগেই রান্নাবান্নার কাজে লেগে পড়েছে উমাইরা। এদিক ওদিকে হাত চালিয়ে ফ্রিজের নিকটে এগিয়ে গেল সে। হাতের টানে নরম আলগা আলগা করতেই সেখানে দৃশ্যমান হলো দুটো বেলি ফুলের গাছটা। তাৎক্ষণিক চোখ বড় বড় হয়ে গেল রমণী। কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। পরপর গাছটা দুটো হাতে নিয়ে ভাবনার জগতে ডুব দিল। এগুলো কি আনলো? বাড়িতে তো আপাতত কৃষাণ ছাড়া আর কেউই বাহিরে যায় না। তাহলে কি মানুষটাই আনলো তার জন্য? ভাবতে মুখে হাসি ফুটল। গাছটা দুটো উল্টে পাল্টে দেখলো কিছুক্ষণ। তার তো বিশ্বাসই হচ্ছে না যে কৃষাণ এগুলো এনেছে। আজকাল অবশ্য মানুষটার সব কাণ্ড কারখানায় কেমন অবিশ্বাস্য। অত বেশি ভাবতে গেল না সে। গাছটাগুলো আগের স্থানে রেখে আবারও কাজে লেগে পড়ল। কাজের ফাঁকে হুমায়রার হঠাৎ মনে পড়ল মানুষটাকে কি ঘুম থেকে উঠাতে হবে। খানিক বাদেই ঈদের নামাজের জামায়াত শুরু হয়ে যাবে। তড়িঘড়ি করে রুমের উদ্দেশ্যে হাঁটা দিল হুমায়রা। দরজার সামনে আসতেই পদযুগল থেমে গেল মেয়েটার। ভেতরে ওয়াইন কালারের পাঞ্জাবি পরিহিত লম্বা চওড়া যুবককে নজরে আসতেই স্থির হলো দৃষ্টি। উজ্জ্বল শ্যামবর্ণের সেই চেনা পুরুষটিকে আজ যেন পুরোপুরি অচেনা লাগছে। বখাটেতে কোনো চিহ্ন নেই তার মাঝে। যা আছে তার পুরোটাই মুগ্ধতা। মিররের সামনে দাঁড়িয়ে জেলের সাহায্যে চুলগুলো স্টিক করলো কৃষাণ। তখনই দর্পণের কোণে দেখতে পেল কাঙ্ক্ষিত রমণীর অনর অবয়ব। ওভাবে ঘাড় ঘুরিয়ে তাকালো সে। হুমায়রার বিস্ময় ভরা চোখ দুটো রেখে ভ্রু নাচালো। অমনি নড়ে চড়ে উঠল হুমায়রা। ঘন ঘন পল্লব চাপড়ে নিজেকে স্বাভাবিক করে নিল। এগিয়ে এসে প্রশ্ন ছুড়ল, নামাজে যাচ্ছেন?
স্ত্রীর দ্বিধান্বিত চোখে দেখে কৃষাণ ভাব নিয়ে চুলে হাত দিল। সেখানে পেছনে ঠেলে বলল, শোন, আমি বখাটে ঠিক আছে, তাই বলে কি ঈদের নামাজও পড়বো না ভেবেছিস? তবে জেনে রাখ, কৃষাণ মির্জা কিন্তু বাৎসরিক মুসল্লি। মানুষটার কথা বলার ভঙ্গি আর বাৎসরিক এর সামনে নিয়মিত শব্দটা শুনতেই ফিক করে হেসে উঠল হুমায়রা। পরক্ষণে তা পরিণত হলো কিলকিল হাসিতে। মুহূর্তেই রিনরিনে হাসির সুরে মেতে উঠল কৃষাণের নিস্তব্ধ কক্ষ। কৃষাণের মনে হলো আজকে সবটুকু খুশি যেন এই হাসির মধ্যেই পাওয়া হয়ে গেল তার। মন্ত্রমুগ্ধের নাই সামনে রমণীর পানে তাকিয়ে রইল সে। কিছুক্ষণ ওইভাবেই কাটলো। হঠাৎ হাসি থামিয়ে সিরিয়াস হয়ে উঠল হুমায়রা। ব্যস্ত কণ্ঠে বলল, আরে আপনার নামাজে দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি যান, আর অতি শীঘ্রই বাৎসরিক মুসল্লি থেকে দৈনিক মুসল্লি হয়ে উঠুন। শেষে লাইনটুকু আপন মনে বিড়বিড় করে বলল। উত্তরে কৃষাণ পা চালিয়ে বলল, যাচ্ছি। ড্রয়িং রুমে এসে সকল মন মানিল তার। উঠতে গিয়েছে মা চাচিদের উদ্দেশ্যে ঈদ মোবারক জানালো কৃষাণ। অনেক বছর পর তার মুখ থেকে ঈদ মোবারক শব্দটা শুনতে বেশ অবাক হলো দুই যা। গত ঈদগুলোতে অন্য একটা কৃষাণকে দেখে এসেছে তারা। চুপচাপ ঈদের নামাজ পড়ে ক্ষণিকের জন্য বাসায় আসতো সে, তারপর বন্ধুদের সাথে ট্যুরে চলে যেত। অতঃপর তার খোঁজার পাইকে প্রথম দফায় বিস্ময়ের চোটে কথা বলতে ভুলে বসলেন ভদ্র মহিলাগণ। পরাক্ষণে নিজেদের ধাতস্থ করে তৃপ্তির হাসি এসে ছেলের উদ্দেশ্যে উঠো ঈদ মোবারক জানালেন। উত্তর পেয়ে আর দেরি করল না কৃষাণ, নামাজের জন্য রওনা হলো। ড্রয়িং রুমে এসে পুরো ঘটনাটাই দৃষ্টিগোচর হলো হুমায়রার। মুচকি হেসে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করল সে। পরপরই মনে পড়ল সে কৃষাণকে এখনো ঈদের মোবারক জানায়নি। তখন রুমে গিয়ে মানুষটাকে সেই অচেনা রূপে দেখে সব ভুলেই বসেছিল মেয়েটা। নিজের কাণ্ডে নিজেই বিরক্তি হলো। পরক্ষণে ভাবল নামাজ থেকে আসলেই জানানো যাবে। দুনিয়াবাসীর এত আনন্দের বিপরীতে আকাশে আজ গোমট হয়ে আছে। প্রকৃতির প্রতীক্ষায় আছে সূর্যি মামার, তবে তার কোনো হেলথ দেখা নেই। হঠাৎ মেঘলাতে ভেদ করে ধরণীতে নেমে এলো তুমুল বর্ষণ। মসজিদের বারান্দায় দাঁড়িয়ে তা দেখতে লাগলো কৃষাণ। মাত্র নামাজ শেষ করে ঈদগাহতে বাড়ির পথে রওনা হচ্ছিল সে। তখনই সেই পথ বন্ধ করে হানা দিল জলরাশির। উপায় না পেয়ে সকলে এসে ঠাঁই নিল মসজিদের বারান্দায়। এক পর্যায়ে বৃষ্টির ঘনত্ব কিছুটা কমিয়ে ঝিরঝিরে বৃষ্টিতে পরিণত হলো। অমনি দ্রুত হাতে বাড়ির পথ ধরল কৃষাণ। বৃষ্টির পানিতে কাক ভেজা হয়ে বাড়িতে ফিরল কৃষাণ। রুমে ঢুকে সর্বপ্রথম টাওয়াল দিয়ে চুল মোছায় লেগে পড়ল। তখনই হাতে সেমাইয়ের বাটি নিয়ে কক্ষে প্রবেশ করলো হুমায়রা। সেদিকে খেয়াল না করলো কৃষাণ। এগিয়ে এসে তার দিকে বাটিটা বাড়িয়ে দিল হুমায়রা। মুখে বলল, নিন। কোনোরূপ বিরক্তি ছাড়াই এক হাতে বাটিটা নিয়ে নিল কৃষাণ। অপর হাতে তোয়ালেটা চোখের সামনে থেকে সরিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল। পরপর সামনে তাকাতে হুমায়রা বলল, ঈদ মোবারক। এইদিকে পুরো দুনিয়া থমকে গিয়েছে কৃষাণের। তার কথা কানে পৌঁছিয়েছে কিনা সন্দেহ। শাড়ি পরিহিত হুমায়রাকে নজরে আসতেই এক মুহূর্তের জন্য বুকসুতো কেঁপে উঠল তার। সচলতা হারিয়ে অচল হয়ে গেল মস্তিষ্ক। ফ্লোরের মাঝে ঝনঝন শব্দ উত্তারণ করে পড়ে গেল হাতের বাটিখানা। সিম কালার, অর্থাৎ তার দেওয়া ওয়াইন কালারের জামদানি শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে রেখেছে হুমায়রা। মুখের মধ্যে কোনোরূপ প্রসাধনের অস্তিত্ব নেই, শুধু টানা টানা চোখের নিচে স্থান পেয়েছে সুরমার, যা রমণীর মায়াবী চোখে বুকে ছুরি ঢুকানোর অস্ত্রে পরিণত হয়েছে। গলা, হাত ও কানের স্বর্ণের মোটা অলঙ্কারের উপস্থিতি যেন মেয়েটার ফর্সা অবয়বকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সবকিছু মিলিয়ে নেশা ধরানোর মতো অবস্থা। মেঝেতে খণ্ড খণ্ড হয়ে পড়ে থাকা বাটিটার দিকে চোখ বড় বড় করে তাকালো হুমায়রা। পরপর সংকীর্ণ চোখ জোড়া তুলে চাইল সামনের পুরুষটির পানে। ঠোঁট নেড়ে কিছু বলতে নিবে, তখনই শাড়ি ভেদ করে মেয়েটার সরু কোমর জড়িয়ে তাকে একটা হেঁচকে টানে নিজের সাথে মিশিয়ে নিল কৃষাণ। উদরে মানুষটার হাতে ঠান্ডা স্পর্শ পেতেই ক্ষণিকের জন্য ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল মেয়েটার সত্তা। শিরদাঁড়া বেয়ে নেমে গেল ঠান্ডা স্রোত। শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালালো সে। সেই চেষ্টায় জল ঢেলে সহসা কৃষাণ ঝুঁকতে লাগলো তার দিকে। এবেলায় এসে তার চোখ খুলে রাখতে সক্ষম হলো না হুমায়রা। আপনা আপনি বুঝে এলো অখিযোগল। একটা সময় নিজের বাঁকানের লতিতে কৃষাণের হাতের স্পর্শ অনুভব করতে চোখ মেলে তাকালো হুমায়রা। ততক্ষণে মাথা থেকে ঘোমটা পড়ে দৃশ্যমান হয়ে গেছে তার সুদীর্ঘ কেশ রাশি, যার মাঝে বারবার লাগানো একটি বেলি ফুলের গাছটা। সেদিকে এক পলক তাকিয়ে পুনরায় হুমায়রার চুলের সাথে ফেঁচকে হালকা বেঁকে থাকা কানে দুলটা ঠিক করতে ব্যস্ত হলো কৃষাণ। ব্যাপারটা বুঝতে ভেতরে বয়ে চলা ঝড় কিছুটা কমলো হুমায়রার। আলতো হাতে তুলের থেকে চুলখানা ছাড়িয়ে সেগুলো কানের পিছে গুঁজে দিল কৃষাণ। পরপর রমণীর মসৃণ ঘাড়ে উন্মুক্ত হতেই চোখ ধাঁধিয়ে উঠল। খেয়ে হারানো সত্তাকে আজকে আর দমালো না সে। চুমু খেলো হুমায়রার কানের নিচে গাঢ় বরাবর। আসমিক ঘটনায় শিউরে উঠে দুহাতে কৃষাণের কাঁধ খামচে ধরল মেয়েটা। অচেনা অনুভূতিতে উতাল পাতাল সাগরে ডুব দিয়ে স্থির হলো স্বামীর বুকে।
এর মাঝে কানের কাছে শুনতে পেল মানুষটার মহাবিষ্ট স্বর, বাইকো। অপরিচিতে শব্দখানা কর্ণপাত হতেই মনে প্রশ্ন জাগল হুমায়রার। তবে মুখ খুলে কিছু জিজ্ঞেস করলো না, ওভাবে কৃষানের বুকে কুচে রইল। তা থেকে হুমায়রার থুতনি ধরে মুখটা উঁচু করলো কৃষান। বলল, এদিকে তাকা। মানুষটা শ্বাস নিঃশ্বাসের বাড়িতে ঠিকমতো চোখটাই মেলতে পারছে না হুমায়রা, তবুও ঘন ঘন পরলোক ঝাপটে তাকানো চেষ্টা চালালো। পূর্ণ দৃষ্টিতে সবটা পরোক্ষ করলো কৃষান। পরপর কিছুটা চোখে নেশালো স্বরে বলল, আজকে যদি তোর সাথে একটু বকাটেপনা করি তাহলে কি তুই খুব বেশি রাগ করবিস বাইকো? কথাটার অর্থ বুঝতে পেরেছে কিনা হুমায়রা তার মুখ থেকে বোঝা গেল না। সে কিছুক্ষণ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, বাইকো কি? প্রশ্ন শুনে ঠোঁট চেপে হাসলো কৃষান। কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে জবাব দিল, সিক্রেট। চোখ ছোট ছোট হয়ে গেল মেয়েটার। এতক্ষণে লজ্জারা এবার উদা হয়ে গেল নিমিষেই। তার চোপসে যাওয়া মুখ পানে চেয়ে কিছু একটা ভাবলো কৃষান। পরক্ষণে হুমায়রাকে ছেড়ে দিল। বলল, নামাজ পড়ে খিদে লেগে গিয়েছে আমার, সেমাই নিয়ে আয় গিয়ে। কৃষানের থেকে ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস পেল হুমায়রা। এলোমেলো দৃষ্টি মেঝেতে রেখে উত্তর দিল, এক্ষুনি আনছি বলে কক্ষ ত্যাগ করলো। অস্থির দেহখানা এখনো বিছানায় এড়িয়ে দিল কৃষান। চোখ বন্ধ করলেই মনস্পটে ভেসে উঠল হুমায়রার অবয়ব। কিছুক্ষণ আগে চুমু খাওয়ার দৃশ্য মনে পড়তেই ঠোঁট দুটো কিঞ্চিত প্রসারিত হলো। আপন মনে আওড়ালো, মেয়েটার সাথে জড়িত সবকিছুই এমন সুখ সুখ লাগে কেন? অতি সুখে না আবার পাগল হয়ে যায় আমি। এর মাঝে সীমাসহ অন্যান্য খাবার হাতে কক্ষে এলো হুমায়রা। সেগুলো এনে কৃষানের সামনে রাখলো, বলল, নিন এবার তাড়াতাড়ি খেয়ে নিন। শোয়া থেকে উঠে বসলো কৃষান। মনোযোগ দিল খাওয়ায়। তবে চোখে পড়ে রইল হুমায়রার পানে। তাকে খেতে দেখে কাজ ও সেমাইয়ের লেপটে থাকা মেঝেটা পরিষ্কার করার উদ্দেশ্যে পা বাড়ালো হুমায়রা। তখনই কৃষান বলে উঠল, তখন রুমে এসে প্রথমে কি যেন একটা বলেছিলি? কিছুক্ষণে ভেবে ভেবে কাটলো হুমায়রা। পরক্ষণে মনে পড়ার ভঙ্গিতে কৃষানের দিকে চাইল। মুখের মিষ্টি হাসি বজায় বলল, ঈদ মুবারক। ঈদ মুবারক বলে লাভ নেই, আমি সালামে দেব না। উত্তরটা শোনা মাত্রই চোখ ছোট ছোট হয়ে গেল মেয়েটার। কিছুক্ষণ মানুষটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আপনি এমন কেন? কেমন কিছু না বলে চলে যেতে নিল হুমায়রা। অমনি পিছু ডাকলো কৃষান, এই হজনে কোথায় যাচ্ছিস? আচ্ছা নিয়ে যা সালামি। পিছু মরল হুমায়রা। অমনি তাকে ডাকলো কৃষান, এদিকে আয়। এগিয়ে এলো রমানি। কিছুক্ষণ মনোযোগ সহকারে মেয়েটাকে পর্যবেক্ষণ করে কৃষান বলে উঠল, সালামি হিসেবে কি শুধু টাকায় দেওয়ার নিয়ম আছে নাকি? কয়েকটা মাইক দিল কি সেটা সালামি হিসেবে গ্রহণযোগ্য হবে না? কথাটা শুনে হতবিহ্বল হয়ে গেল মেয়েটা। অদৃষ্ট চিত্তে কিছুক্ষণ মানুষটার দিকে তাকিয়ে রইল। কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। পরপর ব্যর্থ সৈনিকের মতো পুনরায় হাঁটা শুরু করলো। তখনই তার হাত চেপে ধরল কৃষান, হেসে বলল, আরে দাদা, হুজুর নেই, এত অধৈর্য হচ্ছিস কেন? সৌরচোখে তাকালো হুমায়রা। কিছু বলতে নিবে তার আগেই মানিব্যাগ থেকে কতগুলো টাটকা নোট বের করলো কৃষান। 1000 থেকে শুরু করে শেষ পর্যন্ত, অর্থাৎ 2 টাকা পর্যন্ত সবগুলো চকচকে নতুন নোটগুলো একসাথে বের করে সেগুলো ধরিয়ে দিল হুমায়রার দিকে। অপ্রত্যাশিত কাণ্ডে বিস্ময়ে অভিভূত হয়ে গেল হুমায়রা। সকল প্রকার কাজকর্ম শেষ করে রুমে এসে শাওয়ার নিল ইকরা। মিররের সামনে দাঁড়িয়ে হুমায়ের আনা পেঁয়াজ কালার শাড়ি পরার চেষ্টা করেছে। জীবনে এই প্রথম নিজের হাতে শাড়ি পরেছে, তবে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। বাড়িতে মহিলা মানুষ বলতে তার দাদি শাশুড়ি ও শাশুড়ি মা আছে, কিন্তু ওনাদের কাছে বলতেও কেমন যেন লাগছে তার। কাজিটা থাকলেই হয়ে যেত। হঠাৎ দরজার কারো করাঘাতের শব্দ। চেষ্টারত হাতখানা থেমে গেল ইকরার। পরপর শুনতে পেল ফরিদা বেগমের গম্ভীর স্বর, তাড়াতাড়ি নিচে এসো, কাজ আছে। আম্মা যান। মাত্রই যাওয়ার জন্য পা বাড়িয়েছিল ফরিদা বেগম। তখনই পেছন থেকে ডেকে উঠল ইকরা। বরাবরের মতোই গোমরা মুখে করে ফিরলেন তিনি। বললেন, কি দাদি যান কোথায়? আসলে আমি কাপড়টা ঠিক করে পরতে পারছি না। কিছুক্ষণ ভ্রুকুচকে ইকরার অবিন্যস্ত ও অবছালো কাপড়টার দিকে তাকিয়ে রইলেন ভদ্রমহিলা। পরপর নিজেই রুমের ভেতরে প্রবেশ করতে করতে বললেন, আমাজান ঘরে নাই, পাশের চাচি আমাজানের বাসায় গিয়েছেন। পরপরই ইকরাকে সামনে এনে দাঁড় করিয়ে বললেন, দেখি এখানে এসো। শাড়িটাও পরা শিখে আসনি বাপের বাড়ি থেকে? পৃষ্ঠে কিছু বলল না মেয়েটা, বরং ফরিদা বেগম যখন কথা বলে তখন শাড়ি কুচিতে করছিল সেই দৃশ্যর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। কেমন যেন একটা মামা অনুভূতি হলো তার। কতদিন ধরে নিজের মায়ের যত্ন পায় না সে। যদিও বা নিয়ম মাফিক বিয়ের পরদিনই মেয়ের বাপের বাড়ি যাওয়া হয়, তবে একদিকে তার শ্বশুর বাড়ির মনোমালিন্যতা, অন্যদিকে রমজান মাস এসে পড়ায় যাওয়া হয়নি। ফরিদা বেগমের দিকে তাকিয়ে ইকরা সহসায় আর মনে উত্তর দিল, যদি শিখে আসতাম তাহলে কি আমার এই আম্মাজানের হাতে শাড়ি পরার সৌভাগ্য হতো? অদ্ভুত দৃষ্টিতে ছেলের বইয়ের দিকে তাকালেন ফরিদা বেগম। সে দৃষ্টিতে অনমনীয়তা বা কঠোরতা কোনোটাই খুঁজে পেল না ইকরা। বোধহয় 2 ধরনের অনুভূতি মিশে আছে সে তাই। এরপর আর কোনো কথা বলল না কেউই। চুপচাপ কাপড় পরানো শেষ করে রুম ছাড়তে নিলেন ফরিদা বেগম।
তখনই রুমে উপস্থিত হলো ওমর। মাকে দেখতেই মুচকি হাসি উপহার দিল। তাকে দেখতেই ফরিদা বেগম বলে উঠলেন, তোমরা বউ দেখতে কোনো কাজেই জানো না ঠিক মতো। কথা শুনে মায়ের পিছু থাকা স্ত্রীর দিকে তাকালো ওমর। কিছুক্ষণ একেবারে থম মেরে রইল। মনে হচ্ছে যেন শাড়ি পরিহিতা বধূর সৌন্দর্যে আটকে গেছে সে। পরক্ষণে দু হাতে পিঠে পিছে আড়াআড়ি ভাবে পাঁচ করে ইকরার উদ্দেশ্যে ভ্রু কুচকে বলল, আসলেই তাই। মাথা নুইয়ে নিল ইকরা। পরপর হাসিচক ভঙ্গিতে উপর নিচ মাথা দোলালো। এবার এক অদ্ভুত প্রশ্ন করে বসল ওমর, স্বামী সেবা ঠিকঠাক করতে পারবেন তো? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল রমণী। স্বামীর অভিব্যক্তি বোঝার প্রয়াস চালিয়ে গেল কিছু সময়। বুঝতে সক্ষম না হয়ে উত্তর করল, অসন্তোষজনক হাসি ফুটল ওমারের মুখে। বলল, আলহামদুলিল্লাহ, এতটুকু পারলেই হবে, বাকিটুকু আপনার সেবক সামলে নেবে। তোমার বইয়ের জন্য কি এখন সেবক রাখবে নাকি তুমি? কণ্ঠ শৃঙ্খে তুলে বলেন ফরিদা বেগম। জবাবে মুচকি হেসে ওমের বলল, আমাজান, আপনি বড় সরল, সেবক রাখতে হবে কেন? এই যে আপনার সামনে জলজান্ত একজন সেবক দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন না? পরপর হাত পায়ে সামনে দিয়ে প্রথমে দেহের ডান পাশ ও পরবর্তীতে বাঁ পাশে দেখিয়ে বলল, আমার দেহের এ পাশটা আপনার আর ও পাশটা আমার সহধর্মিনীর। এবার বলুন, আপনাদের কি কি সেবা প্রয়োজন? এই সেবক সদা তৎপর। ছেলের কাণ্ড থেকে বিরক্তিতে আর ভালো লাগার মাঝখানে ফেসে গেলেন ফরিদা বেগম। কিছুক্ষণ ওমায়ের দিকে তাকিয়ে থেকে রোম ছাড়তে উদ্যত হলেন তিনি। যেতে যেতে বললেন, তুমি দেখছি দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছ। এমন হুরের মতো বউ ঘরে থাকলে আপনার ছেলে তো পাগল হবেই আম্মা যান। ইকরার নিকট এগিয়ে আস্তে আস্তে বলল ওমর। ততক্ষণে ফরিদা বেগম নিচে চলে গেলেন। ছেলের কথা শুনতে পাননি তিনি। এইদিকে তার এহেন কথায় লজ্জায় ডালে রক্তিম আঁকা ছড়িয়ে পড়ল ইকরার। মেয়েটা কেমন হাঁসফাঁস করে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বলল, আপনি বোধহয় ক্লান্ত হয়ে পড়েছেন, খেতে চলুন। এই ওমরকে পাশ কাটিয়ে যেতে চাইল। অমনি তার হাতখানা ধরে নিল ওমর। অদ্ভুত স্বরে বলল, উপেক্ষা করতে চাইছেন ইকরা বেবি? এমনটা করলে কিন্তু আপনার প্রেমবাদীতে রোগাক্রান্ত হয়ে খুব শীঘ্রই এই সেবকের মৃত্যু হবে। তড়িৎ পিছু ফিরে চাইলেও ইকরা হালকা রাগী, তবে কীর্ণস্বরে বলল, এইগুলো কী ধরনের কথা ইমাম সাহেব? সত্য কথা। উমারের নির্লিপ্ত কণ্ঠে মুখ কালো করে হলো ইকরা। বলল, আপনাকে আমি কখনো উপেক্ষা করলাম? সবসময় করেন, দুষ্টুমি করে বলল ওমর। অথচ ইকরা এবার চটে গেল বেশ। কোনো কথাই বলল না সে। তা থেকে ওমর বলল, কি হলো, কথা বলছেন না যে? আমি কি আপনাকে বেশি পরিমাণে রাখি ফেললাম ইকরা বিবি? আচ্ছা, ভুল হয়ে গেছে আমার, আর বলবো না এসব। এবার তো কথা বলুন। এবারও নিরুত্তর রইল মেয়েটা। তা দেখে ওমর অনুতপ্ত কণ্ঠে বলল, ভুল হয়েছে বললাম তো। কি করলে রাগ কমবে আপনার? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনার সালামিনটা তো এখনো দেওয়াই হয়নি ইকরা বিবি। বলে জুব্বা হাতে নিলে মানিব্যাগ বের করে আনলো। সে ইকরার দিকে কয়েকটা হাজার টাকার নোটটা বাড়িয়ে দিল। বলল, নিন, এতটুকু চলবে কিনা বলুন, নাকি আরও লাগবে? প্রিয় ইকরা বেবি, এবার তো কথা বলুন। আপনার ইমাম সাহেব আর কখনো তার ইকরা বেবির সাথে এরকমটা মজা করবে না। এবেলায় এসে মুখ ফিরিয়ে তাকালো ইকরা। স্বস্তির নিঃশ্বাস ফেল ওমর। বুকে হাত দিয়ে বলল, মুখ ফিরিয়ে চাইলে তবে এই সবকের দিকে। তার কানটা হেসে ফেলল ইকরা। তাৎক্ষণিক তার হাতের টাকাগুলো ধরিয়ে দিল ওমর। বলল, চলবে? ছোট্ট করে উত্তর করল। ইকরার মুখে মিষ্টি হাসি, বোঝা যাচ্ছে স্বামী থেকে প্রথম সালামি পেয়ে কতটা খুশি সে। তার হাসি মুখের দিকে তাকিয়ে ওমর হঠাৎ বলে উঠল, তাহলে এবার একটু জড়িয়ে ধরুন। বুকটা বড্ড আপনি আপনি করছে। আরেকটা বা হাসলো ইকরা। পরপর কোনোরূপ দেনা মনে ছাড়াই জড়িয়ে ধরল স্বামীকে। পিচঢালা রাস্তায় সবাইকে চলছে একটা সাদা প্রাইভেট কার। ভেতরে ফুল সাউন্ডে গান চালিয়ে ফুর্তি করেছে একদল যুবক। আশেপাশে কোনো কিছুতেই তাদের তোয়াক্কা নেই। নিজেদের মতো উপভোগ করতে ব্যস্ত তারা। তবে এত এত আনন্দের ভিড়েও কেন যেন একটা শূন্য শূন্য অনুভূতি হচ্ছে কৃষাণের। বন্ধুদের সাথে ঈদের দিনে ট্যুরে যাওয়ার কোনো নতুন ব্যাপার নয় তার কাছে। প্রতি বছরে কোথাও না কোথাও ট্যুরে যায় তারা। এবারেও 2-3 দিনের জন্য সাজেক যাচ্ছে। তবে আগে কোনো আনন্দটা খুঁজে পাচ্ছে না সে। বারংবার ভিতর সত্তা কোনো একটা অজানা কারণে বিষণ্ণ হয়ে উঠতে চাইছে, যার কারণে খুঁজতে গিয়ে পূর্তির মাঝখানে হঠাৎ করে নীরব হয়ে গেল কৃষাণ। জানালা খুলে তাকিয়ে আছে বাহিরের দিকে। আসার সময় একবার হলেও ফিরে হুমায়রার দিকে চায়নি সে। মেয়েটা তখন পেছন পেছন এসেছিল গেট অবধি। মুখে ছিল মলিনতা, যা না তাকিয়েও বুঝতে পেরেছে কৃষাণ। কিন্তু তবুও ফিরে তাকায়নি সে, কারণ সে জানে ওই মুখপানে একবার ফিরে তাকালে কখনোই আর এখানে আসা হয়ে উঠত না তার। আজকাল যে তার বখাটে মনটা পুরোটাই তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। বড্ড বেইমানি করে নিজের নিয়ন্ত্রণ সঁপে দিয়েছে ওই এক রমণীর কাছে। অথচ তার কোনোটাই কথা ছিল না, সবটাই অবাধ্যতা হয়ে গেল। অতিষ্ঠ হয়ে সিটিকা এলিয়ে দিল কৃষাণ। চোখ বন্ধ করতে মনস্ফটে ভেসে উঠল সেই কাঙ্ক্ষিত মুখের খানা। ছেলেটা আশ্চর্য হলো, আর মনে পড়ল, কি আজব,
বলেছিলাম আমার বিন্দাস লাইফে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ, আর এই মেয়েই কিনা একেবারে আমার বখাটে মনটাকে ঢুকে পড়েছে। এইদিকে তাকে এমন নীরব হয়ে থাকতে দেখে রবি বলল, কিরে মামা, আজকাল তুই সব জায়গায় এমন সাইলেন্ট মোডে থাকিস কেন? বললেই বলিস শরীর ভালো লাগছে না। গর্ভবতী মহিলারও মনে হয় এত অসুস্থ থাকে না। তারা চোখে তার দিকে তাকালো কৃষাণ, দাঁত কিরমির করে বলল, আজ এরা বকবি, এবারে ট্রাকের নিচে চাপা ফেলে মারবো তোকে লাফাঙ্গা কোথাকার। বলেই আবারও চোখ বুজে রইল সে। রবির ইচ্ছে হলো এক ঘুষি মেরে গাড়ি থেকে বাড়ি ফেলিয়ে দিতে মির্জার ছোট ঝামেলাটাকে। তবে নিজের জানের ভয়টা করতে সম্ভব হলো না বেচারা। ওকথা চোখ মেরে নিজের কাছে মন দিল। অপরাহ্নে সূর্য তখন তেজ হারিয়ে পশ্চিম আকাশে ফেলে পড়েছে। তার মৃদু আলো লাল আলোতে লোহিত হয়ে আছে ধরণী। গাছে থাকা ফুলগুলো নেতিয়ে পড়েছে, কিছু কিছু আবার মাটিতে লুটিয়ে পড়েছে। বারান্দার গ্রিল ঘষে মিঠুকে নিয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য অন্যমনস্ক হয়ে উঠেছে দেখছে হুমায়রা। কৃষাণকে ছাড়া গুনে গুনে 3টা দিন থাকতে হবে তাকে, ভাবলে কষ্ট হচ্ছে তার। এমন নয় সে বাসায় থাকলে সারাদিন তার সাথেই কাটাতো কৃষাণ, তবে মানুষটার বাসায় ফেরার জন্য তো সবসময় অপেক্ষা করে থাকতো সে। এখন সে অপেক্ষার সব সময়গুলো কাটাবে মানুষটার দূরত্বর কথা ভেবে। মনে সৃষ্টি হবে বিষণ্ণতা। ইকরা বাড়িতে থাকলে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু বাড়িতে শুধু তার 2 শাশুড়ি আছে, আর হুমায়রার নিঃসঙ্গতার সঙ্গী হয়ে আছে মিঠু। আপাতত ওর সাথেই দিন কাটানো হবে। ঘড়িতে তখন রাত 11টা পেরিয়ে গিয়েছে। সাজেক পৌঁছে এক দফা ঘুমে মাত্র রিসোর্টে ফিরেছে কৃষাণরা। রবি, অভি ও সাইফুল এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। কৃষাণ গিয়ে দাঁড়ালো করিডোরের দিকটায়। নীরবে আকাশবাণী কতক্ষণ চেয়ে থেকে প্যান্টের পকেট থেকে সিগারেট বের করলো। পরপর ঠোঁটের ভাঁজে পড়ে লাইটার জ্বালিয়ে দিল। মুহূর্তে নিকোটিনের বিষাক্ত ধোঁয়া ভরে গেল আশপাশ। আজকে এখানে এসে আবারও নিকোটিনের দুনিয়ায় ফিরে গেছে সে। প্রথমে একটু দ্বিধা হলেও বন্ধুদের সঙ্গ দিতে গিয়ে সেই দ্বিধা খানিকের মধ্যেই উধাও হয়ে গেছে তার। তবে এত কিছুর মধ্যেও মনের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না ছেলেটা। বিষণ্ণ মনটা শুধু ছুটতে চাইছে বাড়ির পথে। মনের ভেতরে এমন অশান্তি রেখে ঠিকমতো ট্যুরটাও এনজয় করতে পারছে না। শূন্যতার বেড়া জ্বালায় মন আটকে পড়েছে বারবার। ঠিক তখনই কৃষ্ণের সকল শূন্যতাকে আবারও বাড়িয়ে দিয়ে রবির মনে বেঁচে উঠল সিতম আহমেদের কণ্ঠে গাওয়া একটি গান। কেন লাগে শূন্য শূন্য বলো, তোমায় ছাড়া এত, তুমি কি তা বলতে পারো? পরদিন সকালে ফজরের নামাজ আদায় করে শেষবারের মতো বাগানের মধ্যে গাছে পানি দিচ্ছিল হুমায়রা। ধরণী তখনও পুরোপুরি আলোকিত হয়নি। আশপাশে একদম নীরব হয়ে আছে। হুমায়রার চোখগুলো কমে ঢুলছে। সারা রাত একটুও ঘুমায়নি। এপাশ ওপাশ কাটিয়ে দিয়েছে, যার দরুন চোখগুলো কেমন ভার লাগছে। হঠাৎ হুমায়রার মনে হলো গেটের সামনে কৃষাণের অবয়ব দেখেছে সে। ঘুমের তাড়াতাই ভুলভাল দেখেছে হয়তো মেয়েটা, তাই চোখগুলো বার করে বন্ধ করে আবারও সামনে তাকালো। না, ভুল নয়, চোখের সামনে স্বয়ং কৃষাণ মির্জাকেই দেখছে সে। ফ্যাকাশে চেহারা তার, সিল্কের চুলগুলো রুক্ষ এলোমেলো হয়ে আছে, চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে, দেখে বোঝা যাচ্ছে নিদ্রার দেখা মেলেনি তাদের। এবড়ো থেবড়ো খোলা শার্ট, গলায় থাকা লকেটটাও ঠিক জায়গায় নেই। যাওয়ার সময় ঠিক যতটা পরিপাটি ছিল ঠিক ততটাই অগোছালো। বিস্মনে বিহ্বল হয়ে গেল হুমায়রা। অবিশ্বাস্য চোখের পাতা পড়ার আগেই ধমক খাওয়ার মতো আসমিক এসে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল কৃষাণ। থমকালো রমণী। নরম দেহখানা ক্ষণিকের জন্য নড়তে ভুলে গেল তার। কিছুক্ষণ ওভাবে স্ট্যাচু হয়ে রইল মেয়েটা। পতার নীরবতার থমকে আছে বড় স্নিগ্ধ পরিবেশ। হালকা মৃদু হাওয়ায় ক্ষণে ক্ষণে শব্দহীন দুলে উঠেছে প্রত্যর। সেই সাথে এক পশলা সুখময় অনুভূতিতে দুলে উঠল দুটি ভিন্ন হৃদয়। অপ্রত্যাশিত এই সুখের সংস্পর্শে এসে নির্বিকার হয়ে গিয়েছে হুমায়রা। মস্তিষ্ক কাজ করছে না মেয়েটার। বারবার মনে হচ্ছে কোনো বিভ্রমে ডুবে আছে সে। তখনই ঘড়ির কাছে টের পেল মানুষটার উষ্ণ নিঃশ্বাস, শুনতে পেল অতিশয় কণ্ঠস্বর, পাগল করে ছাড়লে আমায়। পুরোপুরি বাস্তবতায় ফিরে এলো হুমায়রা। বুঝতে পারল এটা তার ভ্রম নয়, সত্যি কৃষাণ তাকে জড়িয়ে রেখেছে। মেয়েটা শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করলো, মিহিসরে শুধালো, ফিরে এলেন যে, কি হয়েছে? মনটাকে এখানে ফেলে গিয়ে ওখানে শূন্য দেহখানা নিয়ে কি করে থাকি বল? হুমায়রার কপালে কপাল ঠেকিয়ে বলল কৃষাণ। পরপর নিচের পুরুষালী হাত ধয়ে আঁচলাই স্ত্রীর ছোট্ট মুখখানা নিয়ে একধানে দেখতে লাগলো। স্বামীর অভিব্যক্তি বুঝতে পুরোপুরি সক্ষম হলো না হুমায়রা। কৃষাণের ললিত চোখ ও এলোমেলো সত্তা দেখে চিন্তিত হলো সে। ক্ষীণস্বরে প্রশ্ন করল, আপনার কি শরীর খারাপ লাগছে? না, ওখানে গিয়ে ঘুম হয়নি। ও আচ্ছা, এই জন্যই এই অবস্থা হয়েছে চোখে মুখের। হুম, তাহলে এখন গিয়ে ঘুমিয়ে নিন। রুমে আয় বলে হুমায়রার হাত ধরে হাঁটা ধরল। তার কাণ্ডে কিছুটা আশ্চর্যিত হলো হুমায়রা। প্রতিমধ্যে তাকে থামিয়ে দিয়ে বলল, আপনি যান, আমি গাছগুলোতে পানি দেওয়া শেষ করে আসছি। অদ্ভুত দৃষ্টিতে ফিরে চাইল কৃষাণ। শক্ত কণ্ঠে বলল, পরে দেওয়া যাবে? আর মাত্র কয়েকটা
কথা সম্পূর্ণ করতে পারল না মেয়েটা। এর আগে কোনোরূপ বাক্যহীন হুট করে তাকে পাচা কোলে করে দিল কৃষাণ। ঘটনার আশমিকতায় চোখ বড় বড় করে হয়ে গেল রমণীর। ভরকানো চিত্তে তাৎক্ষণিক আঁকড়ে ধরল মানুষটাকে। কণ্ঠ চিরে বেরিয়ে এলো অস্পষ্ট আর্তনাদ। এই এই কি করছেন? চুপ, মুখ খুলবি তো মার খাবি। ধমক খেয়ে দমল না মেয়েটা। ড্রয়িং রুমে নাজমিন বেগম ও ইয়াসমিন বেগম থাকার সম্ভাবনা আছে। তাদের চোখে পড়ার ভয়ে মিনমিন করে বলল, দয়া করে আমায় নামিয়ে দিন। আমি এক্ষুনি যাব, আপনার সাথেই যাব, নামিয়ে দিন আমায়। তার এত আকুতি মিনতি কানে নিল না কঠোর মানব। সে নিজের মতো হনহন করে এগিয়ে চলল। ড্রয়িং রুমে এসে কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস পেল হুমায়রা। সম্মুখের বেপরোয়া পুরুষটিকে উদ্দেশ্য করে বিড়বিড়ালো, বখাটে পুরুষ। অনেকদিন পর হুমায়রার মুখে এই সম্বোধনটা শুনতে পেয়ে ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটল কৃষাণের। পরপর নিজেও সেই পরিচিত সম্বোধন ধরল। হুজুর নেই? রুমে এনে হুমায়রাকে খাটের উপরে হেলান্ডত অবস্থায় বসিয়ে দিল কৃষাণ। কপাল কুঁচকে তার কাণ্ড কারখানা দেখছিল হুমায়রা। তখনই তাকে অবাকের সপ্তম আকাশে পৌঁছে দিয়ে চুপ করে তার কোলে শুয়ে পড়ল মানুষটা। পরপর আবেশের সুরে বলল, চুল টেনে দে। আর হ্যাঁ, ঘুমে ডিস্টার্ব করলে মার খাবি। বলে পুরোপুরি ঘুমানোর প্রস্তুতি নিয়ে হুমায়রার নরম উদরে মুখ গুজে দিল। অত্যধিক বিস্ময়ে কিছুক্ষণ অভিভূত হয়ে রইল রমণী। অনচিত্তে বসে রইল। অমনি ধমকে উঠল কৃষাণ, এই হুজুর নেই। সাথে সাথে চুলের মাঝে হাত লাগালো হুমায়রা। তার কোমল হাত ধরে চুলে বিলি কাটতেই বুকে ভার শ্বাস টেনে নিল কৃষাণ। ঠোঁটজোড়া আপনা আপনি প্রসারিত হলো। হৃদয়ের রাজ্যে নেমে এলো ভালো লাগার জোয়ার। ভেতরের সব শূন্যতা ও ছটপটানির সমাপ্তি ঘটে চোখে ধরা দিল ঘুম নিমিষেই। গতকালের ওইটুকুনি সময় কৃষাণ একটা পুরো বিষয় নিশ্চিত যে এই হুজুরনির ধারেই এই কৃষাণ মির্জার সকল বিন্দাসগিরি বেকার। ঘড়ির কাঁটা ঠিকঠাক করে 11টায় পেরিয়েছে। যেন মানব সবলতার মুখরিত হয়ে উঠেছে ধরণী। সূর্যের তেজস্ক্রিয়তার রশ্মিতে অতিষ্ঠ পরিবেশ। অথচ এত বিরক্তিকর পরিবেশের বিপরীতে গিয়ে এক শান্তিময় ঘুম দিয়ে উঠল কৃষাণ। চোখ মেলতেই সামনে দৃশ্যমান হলো হুমায়রার হেলানো শরীর। খাটের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে আছে সে। গত রাতে কম না হয় কৃষাণের চুলে হাত বুলাতে বুলাতে নিজেই একসময় ঘুমিয়ে পড়েছে মেয়েটা। হাত দুটো তখনও কৃষাণের চুলের মাঝে বিদ্যমান। মারাত্মক মায়াবী লাগছে মেয়েটাকে। পলকহীন মেয়েটার দিকে তাকিয়ে রইল কৃষাণ। পরপরই সতর্ক দেহে শব্দহীন উঠে বসল। হুমায়রার হেলে পড়া ঘাড়ের নিচে হাত দিয়ে তাকে সোজা করে কোলে তুলে নিল। যত্ন সহকারে শুইয়ে দিল বালিশের উপরে। কিছুক্ষণ ঝুঁকে থেকে পর্যবেক্ষণ করল তার ঘুমন্ত মায়াবিনীকে। ভেতরের পুরুষত্বটা খুব করে চাইল ঘুমন্ত পরি কপালে একটুখানি ভালোবাসার পরশ এঁকে দিতে। তবে মন গহীনে লুকানো কোনো একটা কারণে দমিয়ে রাখলো নিজেকে। অতঃপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল সে। লম্বা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো কৃষাণ। খট করে দরজা খোলার শব্দে ঘুম ছুটে গেল হুমায়রার। পিটপিট করে চোখ মেলে চারিপাশে আলোকিত পরিবেশ দেখতেই এক লাফে ঘুম থেকে উঠে বসলো। তড়িঘড়ি করে নামতে নিল। তখনই সামনে এসে দাঁড়ালো কৃষাণ। তাকে দেখতেই হুমায়রা ব্যস্ত কণ্ঠে বলল, কটা বাজে? আপনি কখন ঘুম থেকে উঠলেন? ডাকলেন না আমায়? তার এত প্রশ্নের জবাবে নির্বিকার রইল কৃষাণ। পুরোপুরি সময় হুমায়রাকে নিখুঁতভাবে পরোক্ষ করল। আসমি কিছুটা ঝুঁকে এসে বলল, ঘুম থেকে উঠলে কি মারাত্মক লাগে রে তোকে? ভারী ভারী চোখের পাতা, ফোলা ফোলা গাল, মুখ মুখ সবকিছু মিলিয়ে একেবারে দেশি টমেটো। তার এহেন কথায় থতমত খেয়ে গেল হুমায়রা। ঘন ঘন পল্লব ছাপছে চেয়ে রইল অবাক নয়নে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি দেশি টমেটো? এটা তো বুঝলাম, এর আগে কি বললেন? ঘুম থেকে ওঠার পর ভয়ানক মায়াবী লাগে তোকে, একেবারে ঘায়াল করা যাকে বলে। মানুষটার এমন সোজা সাপটা ভঙ্গিতে নেত্রযুগল মার্বেলের আকার ধারণ করল হুমায়রার। পরক্ষণেই লজ্জায় এলোমেলো দৃষ্টি ফেলে আমতামতা করে বলল, আম্মু হয়তো আমাকে অনেক ডেকেছে, আমি চাই। চষ্ট পায়ে হেঁটে রুম ছাড়ল হুমায়রা। বাইরে গিয়ে বড় বড় শ্বাস নিল। হাঁটার মাঝে বলল, মানুষটা আজকাল কি হয়েছে আল্লাহ মালুম। এইদিকে হুমায়রার পালানো দেখে হেসে উঠল কৃষাণ। বলল, হুজুর নেই দেখি লজ্জা পেয়েও মারাত্মক লাগে, নাকি আমি মারাত্মক লেভেলের ভাবে ফেসে গিয়েছি? যাই হোক, মাত্র তো শুরু করলাম নিজেকে প্রকাশ করা। এই বকাটে কৃষাণের ভালোবাসার গভীরতার শেষে তো সে নিজেও জানে না। সেই অবধি দেখার প্রস্তুতি নাও বাইকো। শেষটাখানিক লো ভয়েসেই টেনে টেনে বলল। কথাগুলো শুনতে পেল এতক্ষণে হুমায়রার মুখখানা লজ্জায় পুরো দেশি টমেটোর মতো হয়ে যেত বোধ হয়। দীর্ঘ 3 বছর অন্তর মির্জা বাড়ির বড় ছেলে অর্থাৎ নাজমিন বেগমের একমাত্র সুপুত্র আজ বাড়ি ফিরতে চলেছে। সাথে বাড়ির একমাত্র মেয়ে ইকরাও আজই জামাই নিয়ে বাড়িতে আসছে। সবকিছু মিলিয়ে মির্জা নিবাসে আজ ছোটখাটো আয়োজনে তোড়জোড় চলেছে। কর্তৃদের হাত থেকে যেন কাজ পড়ছেই না। আনন্দে আনন্দে ভরে উঠেছে বাড়ির প্রতিটি কোণা। এত খুশির বিপরীতে বিরক্তির সাথে বারান্দায় মিঠুকে নিয়ে দাঁড়িয়ে আছে কৃষাণ। নিজের চরম শত্রু আগমনে মা চাচিদের এমন আধিক্যতায় মোটেও খুশি হতে পারছে না সে।
বন্ধু ট্যুরে থাকায় বাহিরেও বের হতে পারছে না, আর নয়তো বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছে, কারণ ওই দিন রাতে সবগুলোকে ঘুমের মধ্যে রেখে বাসায় ফিরে এসেছে সে। এখন এদের সঙ্গে কথা বলতে যাওয়া মানে নিজের মুসিবত ডেকে আনা। এর মাঝে ব্যস্ত পায়ে মিঠুর খাবার নিয়ে কক্ষে প্রবেশ করলো হুমায়রা। মিঠুকে কৃষাণের কাছে দেখে সেদিকে এগিয়ে গেল। খাবারটা সামনে দিয়ে পুনরায় কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা চালাতেই কিছু পিছু ডাকলো কৃষাণ। এই হুজুরনি, আবার কোথায় যাচ্ছিস? আর কোথায়, রান্নাঘরে যাচ্ছি। দরকার নেই। ব্রু বেঁকে গেল রমণীর। খানিক আশ্চর্যের কণ্ঠে বলল, মানে? মানে তুই আজকে রান্না করবি না কেন? কারণ আমি নিষেধ করেছি। তুই ওই লাফাঙ্গার জন্য আজকে রান্না করবি না। কৃষাণ কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে বুঝতে বেগ পোয়াতে হলো না হুমায়রার। শান্ত কণ্ঠে বলল, আমি কি শুধু তার জন্য রান্না করেছি? ইকরাও তো আসছে, সাথে ঘরে সবাই তো খাবে। এত কথা বলতে বলেছি তোকে? বলেছি রান্না করবি না মানে করবি না। ঠোঁট উল্টালো মেয়েটা। খানিক এগিয়ে এসে দাঁড়ালো মানুষটার মুখোমুখি। বলল, আপনি এমন কেন? কেমন? এই যে এরকম করেছেন, আপনার পুরো হিংসুটে মনে হচ্ছে। হুমায়রার কথায় তেমন একটা রিয়াক্ট করলো না কৃষাণ। চুপচাপ নুয়ে মিঠুকে ফ্লোরে বসিয়ে দিল। তারপর সোজা হয়ে একেবারে মেয়েটাকে ঘেঁষে দাঁড়ালো। কিছুটা ঝুঁকে ভারী স্বরে বলল, মেনে নেওয়ার কিছুই নেই। আমার সবটাই হিংসুটে স্বভাবে ভরপুর, তবে সেটা শুধু তোকে ঘিরে। তোর ক্ষুদ্র ব্যাপারটাও কারো উপস্থিতি আমাকে হিংসের আগুনে পোড়ায়। সুতরাং ওই লাফাঙ্গার বাড়ি ফেরার উদ্দেশ্যে তুই আজকে রান্না করবি, আর তোর রান্না খেয়ে ওই লাফাঙ্গা প্রশংসা করবে, এটা আমার সহ্য হবে না। হুমায়রার চকিত দৃষ্টি খুব কাছ থেকে পরখ করতে লাগলো মানুষটাকে। মানে লোকটা এত জেলাস তাকে নিয়ে, অথচ নিজে তো কখনো তার রান্না মুখেই নাই না। আর মানুষকে প্রশংসা করলেও দোষ। মেয়েটা হুট করে বলে বসলো, আমি মানুষের জন্য রাঁধতে পারবো না, তো কার জন্য রাঁধবো? আপনি তো ঘরে খাবারই খান না। উত্তরে কিছুক্ষণ নীরব রইল কৃষাণ। পরপর হুমায়রার কৌতূহলে দৃষ্টির পানে চেয়ে উত্তর করলো, আচ্ছা, এখন থেকে না হয় ঘরেই খাবো, তবে হ্যাঁ, খাবার কিন্তু তুই খাইয়ে দিবি। কৃষাণের প্রথম কথাটা শুনে খুশিতে কত হুমায়রা। শেষের কথাটা এক প্রকার কানেই নিল না, অমনি স্বীকারোক্তি দিয়ে দিল, ঠিক আছে। মেয়েটার ঔষাচিত চেহারা থেকে কিঞ্চিত হাসলো কৃষাণ। পরক্ষণে নির্দিষ্ট দূরত্ব এসে আদেশ চলল, যা এবার লক্ষ্মী বউয়ের মতো স্বামীর জন্য রান্না শুরু কর গিয়ে। কি খাবেন আপনি? তোর যা ভালো লাগে তাই কর। কথা বাড়ালো না হুমায়রা। স্বামীর কথা মতোই রান্নাঘরের দিকে হাঁটাতে হলো। প্রতিদিন রান্নাবান্নার কাজ হুমায়রার হাতে তুলে দিলেও আজকে তার নিজে হাতে তুলে নিলেন নাজবিন বেগম। ছেলের যত পছন্দেরই খাবার আছে সবকিছু নিজ হাতে তৈরি করতে লাগলেন। পাশে সবকিছু এগিয়ে দিচ্ছিলেন ইয়াসমিন বেগম। রান্নাঘরে পৌঁছে সে দৃশ্য থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল হুমায়রা। এগোতে নিবে তখনই সহসা পেছন থেকে এসে জড়িয়ে ধরল কেউ। পরপরই কর্ণপাত হলো ইকরার উচ্ছ্বাসিত স্বর, সখী। পরিচিত কণ্ঠ শুনে নিজেকে ধাতস্থ করলো হুমায়রা। ঠোঁটে ফুটল মিষ্টি হাসি। উত্তর করল, সখী, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো। তুই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ের কণ্ঠে শুনে তড়িৎ করে তাকালেন দুই চা। তাৎক্ষণিক তাদেরকেও গিয়ে জড়িয়ে ধরল ইকরা। পরপর মা বড় মার উদ্দেশ্যে বলল, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো। জামার বাবা কোথায়? ড্রয়িং রুমে। সাথে সাথে মেয়েকে ছেড়ে এদিকে সেদিকে এগিয়ে গেলে তারা। ওইদিকে মহিলাদের উপস্থিতি ড্রয়িং রুমে অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছিল ওমর। যদিও এখান থেকে কাউকে দেখা যাচ্ছে না, তবুও নিজের নজর সংযত রাখলো সে। ইয়াসমিন বেগম এসে তাকে উদ্দেশ্য করে বললেন, আরে এভাবে দাঁড়িয়ে আছো কেন বাবা? শাশুড়ি কলার সামনে ফিরল ওমর। বিনয়ী স্বরে শাশুড়িকে সালাম চুকলো। জিজ্ঞেস করলো, কেমন আছেন আম্মাজান? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? সালামের উত্তর নিয়ে বললেন ইয়াসমিন বেগম, এই তো আলহামদুলিল্লাহ। হাসি মুখে জবাব দিল ওমর। পরপর একইভাবে নাজবিন বেগমকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। ততক্ষণে সেখানে উপস্থিত হলো ইকরা। তাকে দেখতেই ইয়াসমিন বেগম তাকাতা দিয়ে বললেন, জামাইকে নিয়ে রুমে যা, বোরকা খুলে রেস্ট কর গিয়ে। যাচ্ছি বলে ওমায়ের সাথে রুমে চলে গেল ইকরা। সূর্য তখন প্রায় মধ্যগগনে চলে এসেছে। বেলা করাতেই বেশ। ঘড়িতে তখন আনুমানিক 11টার কাছাকাছি বাজে। রাস্তা দিয়ে নিশ্চিন্ত ভঙ্গিতে হেঁটে চলেছে দুজন রমণী। বয়স 20-এর কোটায় পৌঁছেছে। তন্মধ্যে আরিফা নামক মেয়েটা বলল, তো এখন কি সিদ্ধান্ত নিলি তুই? উত্তরে শোনা গেল অপর রমণীর নির্লিপ্ত স্বর, কি করব মানে কি? ওই লোককে আমার ছোট থেকেই পছন্দ না। আর সবচেয়ে বড় কথা, ঘরের পাশে ঘর, এত কাছাকাছি বিয়ে করতে যাব না কি আমি আজব? ছোটবেলা ওই লোকের সাথে খেলার সময় কত মারপিটও করেছি আমি। কারোর সাথে না পারলে তিনি তখন নিজের মাকে এনে লাগিয়ে দিতেন। মানে জাস্ট অসহ্য। আমি ছোট থেকেই ওনার মেরুদণ্ডহীন আচরণের জন্য ওনাকে দেখতে পারি না। হ্যাঁ, আম্মু আপুর কাছে ওনার এই দিকটা ভালো মনে হলেও আমার কাছে বিরক্ত লাগে।
আবার সে নাকি অনুষ্ঠান করে বিয়ে করবে না। মানে সবকিছু আমার চয়েসের বাহিরে। আমি জিনিয়া রহমান কখনোই ওই মদন আলভি মেয়েটাকে বিয়ে করব না। রহমান বাড়ির একমাত্র আদরের মেয়ে জিনিয়া রহমান। অতিরিক্ত আদরে বড় হয়েছে বিদায় রাগ জেদ বড্ড বেশি তার। ভার্সিটির প্রথম বর্ষে পড়াশোনা করে সে। দেখতে অসম্ভব সুন্দরী, এক প্রকার ছেলেদের লাইন লেগে থাকে তার পেছনে। গতকাল রাতে হঠাৎ করে তাকে জানানো হয়েছে পাশের বাড়ির সেই অসহ্য আলবি মির্জার সাথেই নাকি তার মা তার বাবা বিয়ে ঠিক করে রেখেছে। আজকে বিদেশ থেকে ফিরেছে সে। তারপর কিছুদিনের মধ্যেই তার বিয়ে। মাকে সাথে সাথেই না করে দিয়েছে জিনিয়া। তবে ভদ্রমহিলা মানতে নারাজ। বান্ধবীর থেকে সব ঘটনা শুনে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না আরিবা। সে অসহায় কণ্ঠে বলল, কি বলবো বুঝতেছি না। তোর যা ভালো মনে হয় তাই কর, আমি পাশে আছি। দেখছি কি করা যায়। আমন না মানলে ভাবছি ওই মতন লোকের সাথে কথা বলে বিয়েটা ভাঙবো। হ্যাঁ, এটা করতে পারিস। সালাদ শেষে কৃষানের জন্য খাবার হাতে কক্ষে প্রবেশ করলো হুমায়রা। তখন নাজবিন বেগম রান্নার শেষে কৃষানের জন্য তার পছন্দের শুকনো মরিচের ভর্তা ও চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে সে। ইকরার থেকে জেনেছে মাছ মাংস কৃষানের খুব একটা পছন্দ নয়। এই দুটো জিনিসই বেশি পছন্দ করে সে। রান্নার পুরোটা সময় ইকরা হুমায়রার পাশেই ছিল আর বিভিন্ন গল্প করেছিল এই দুই বান্ধবী। মাত্রই একসাথে সালাত আদায় করে নিজের রুমে গিয়েছিল ইকরা। দরজায় হুমায়রার অবয়ব নজরে আসতেই শটান দেহে শোয়া থেকে উঠে বসলো কৃষান। হাতে থাকা ফোনটা সাইডে রেখে বলল, কাম হিয়ার্স বাইকো। বাইকো শব্দটা শুনে পূর্বের মতোই ভ্রু বাঁকালো হুমায়রা। কৃষানের নিকট এগোতে এগোতে প্রশ্ন চলল, বাইকো মানে কি? বাইকো মানে তুই, আর তুই মানে বাইকো। আরে বাইকো শব্দের অর্থটা কি সেটা বলুন না। কিছু না। খাবারগুলো একটা সাইডে রাখলো হুমায়রা। কৃষানের মুখ থেকে কথাটা বের করতে পারবে না এতটুকু বুঝে গিয়েছে মেয়েটা। তাই আর বৃথা চেষ্টা না করে বলল, খেয়ে নিননি। নিজের প্রিয় খাবারগুলো সামনে থেকে হাসি ফুটে উঠল কৃষানের। বলল, খাবার তো ভালোই রেঁধেছিস মনে হচ্ছে, এখনো খাওয়ানো শুরু কর। কৃষানের কথা বোধহয় পুরোপুরি বিশ্বাস হয়নি হুমায়রার। সে দ্বিধান্বিত চোখে চেয়ে রইল মানুষটার দিকে। অমনি ধমকিয়ে উঠল কৃষাণ, কিরে দাঁড়িয়ে আছিস কেন? কি বললাম, খাইয়ে দে। তাৎক্ষণিক বসে পড়ল মেয়েটা, ব্যস্ত হাতে খাবার মাখতে নিল। হুমায়রার দৃষ্টি এলোমেলো। লোকমা নেওয়ার সময় যতবার মানুষটার ঠোঁট তার আঙ্গুলে স্পর্শ করেছে ততবারই শরীরময় শিহরণ বয়ে যাচ্ছে। বারবার ঢোক গেলে নিজের অস্বস্তি ভাবটা স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা চালালো মেয়েটা। এর মাঝে কৃষাণ প্রশ্ন ছুড়ল, তুই খেয়েছিস? না, আপনাকে খাইয়ে দিয়ে খাবো। দরকার নেই, এখান থেকেই খাব। চকিত দৃষ্টিতে নিক্ষেপ করে মানুষটার দিকে তাকালো হুমায়রা। এবার চোখ ইছাড়াই করে তাকে খেতে বলল কৃষাণ। খানিক সময় নিয়ে নিজের মুখে খাবারটা পুরল রমণী। ভেতরে কাজ করলো এক অদ্ভুত ভালো লাগা। আজকে আরও একটা স্বপ্ন পূরণ হলো তার। স্বামীর সঙ্গে একই প্লেটে সুন্নতি খাবার খাওয়ার আশা, যা এত এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে ভাবতেই পারেনি সে। কিছুদিন আগেও তো তার মুখে খাবারের কথা শুনলেই ধমকাতো কৃষাণ, আর আজ তার সাথে, এমনকি তার হাতে খাবার খাচ্ছে। দুপুর করে বিকেল নেমে আসলো ধরণীতে। তখনই মির্জা নিবাসের লোহার গেটে পেরিয়ে ভেতরে প্রবেশ করলো এক চকচকে সাদা প্রাইভেট কার। বাড়ির মূল ফটকের সামনে এসে গাড়িটা থামতেই পেছনে দরজা খুলে বেরিয়ে আসলো সুটবুট পরা এক সুদর্শন যুবক। সামনে নিজের অতি পরিচিত বাড়িখানা দৃশ্যমান হতেই ঠোঁটে হাসি ফুটল যুবকের। রহস্যময় মুখে এক পা এগোতেই কর্ণপাত হলো জন্মদাত্রীর সেই মায়াময় স্বর, আমার আলভি বাবা আমার। সবাইকে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন নাজমিন বেগম। পরপর ইয়াসমিন বেগমও ছুটে এলেন। দুহাতে মা চাচিকে জড়িয়ে ধরল আলভি। মুচকি এসে বলল, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুই কেমন আছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? উদ্বিগ্ন স্বরে বললেন ইয়াসমিন বেগম। নাজমিন বেগমের চোখে ততক্ষণে অশ্রুরা ভিড় করেছে। নিজের আদরের ছেলেকে এত বছর পর কাছে পেয়ে আবেগে অৎফুল্ল হয়ে পড়েছিলেন তিনি। কথা বলতেই পারছেন না এক প্রকার। ছেলের কপালে চুমু খেলেন তিনি। আঁচলে চোখ মুছে বললেন, কত বড় হয়ে গিয়েছে আমার বাবাটা। মায়ের আহ্লাদি কথায় বরাবরের মতোই হাসলো আলভি। পৃষ্টি বলল, ঘরের বাইরে রেখে কি সব ভালোবাসা দিবে? ঘরে ঢুকতে দেবে না? ছেলের কথায় কান্নার মাঝেই হেসে ফেলেন নাজমিন বেগম। পরপর ছেলেকে নিয়ে হাঁটা ধরলেন ইয়াসমিন বেগম। আলভির থেকে লাগেজগুলো নিয়ে ভিতরে ঢুকলেন। আলভি একাই ফিরেছেন, তাকে আনতে চায়নি কেউ। কৃষাণকে যাওয়ার কথা বলেছিল, তবে সে ঘাট দ্বারা জনাব চায়নি। ড্রয়িং রুমের সোফায় বসে আছে আলভি। মাত্রই ফ্রেশ হয়ে মায়ের ডাকাডাকিতে আবারও নিচে আসতে হয়েছে তাকে। ভেবেছিল একটু রেস্ট নিয়ে তারপর নিচে আসবে। তবে নাজমিন বেগমের এক কথা খাওয়ার পর রেস্ট নেওয়া যাবে। অগত্যা তার রুমে থাকা হলো না। আর আলভির পাশেই ওমর বসে আছে। কৃষাণ ও হুমায়রা বাদিত বাদবাকি সবার সাথেই সাক্ষাৎ হয়ে গিয়েছে আলভির। সবার সাথে কথা বলে রুমে গিয়েছিল সে। তবে কৃষাণ এখনও রুম থেকে বের হয়নি। তাই আলভিও আলাদাভাবে কৃষাণের খোঁজ করেনি। অমরকে ডেকে এনে তার সাথে কথাবার্তা বলেছে। এর মাঝে বাহিরে বেরোনোর উদ্দেশ্যে সেখান দিয়ে যাচ্ছিল কৃষাণ। আশেপাশে কোনো কিছুতেই তোয়াক্কা নেই তার। হাতে থাকা ব্রেসলেটটা ঠিক করতে করতে আর সামনে এগোচ্ছিল সে।
তখনই তাকে পেছন থেকে ডেকে উঠল আলবি। কিরে কৃষাণ, কি অবস্থা তোর, কেমন আছিস? পরিচিত মুখে অপরিচিত শব্দগুলো শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে ফিরে চাইল কৃষাণ। ডান ভ্রুকোনা উঁচু করে পর্যবেক্ষণ করলো নিজের সবচেয়ে পছন্দের ব্যক্তিটিকে। তার চাহনির ধারণা দেখে বোধহয় মজা পেল আলভিন। আরেকটু জ্বালানোর আশায় বলে উঠল, অপ সরি বখাটে কৃষাণ, কেমন আছিস তুই? তার বরাবর সোজা হয়ে দাঁড়ালো কৃষাণ। খাটে অশুদ্ধ ভাষায় জবাব দিল, তোর কেন কইতে যামো? কইতে কত টাকা দিবি? বখাটেদের সম্পর্কে কিছু জানতে হলে টাকা দিতে হয়। ওমেরের সামনে কৃষাণের এমন তারা উত্তরে কিছুটা থতমত খেল আলভি। তবে তা প্রকাশ না করে উল্টো দীর্ঘশ্বাসের অভিনয় করে বলে উঠল, মানুষ হলি না তুই? মানুষ হলে টাকা দিবি? তোর সাথে আমার মানুষ হওয়া লাগবে না। পৃষ্ঠে কথা বলার কিছু খুঁজে পেল না আলভি। বরাবরের মতোই কৃষাণের সাথে কথাই আজও হেরে গেল সে। এদিকে দুই ভাইয়ের কথাবার্তায় নীরব দর্শক হয়ে তাকিয়ে রইল ওমর। কৃষাণের উত্তর শুনে হতবিহ্বল হয়ে সেদিকে তাকিয়ে রইল। এসব তোয়াক্কা করলো না ছেলেটা। দুপধাপ নিজের পায়ে গন্তব্যে হাঁটা শুরু করলো। সেদিকে বিরক্তির চোখে চেয়ে রইল আলভি। টুকরো মেঘেদের আস্তরণে উজ্জ্বল হয়ে আছে নীলিমা। তার খানিক পশ্চিমে অবস্থান করেছে 33 দিবালোকে। মাঝে মাঝে ক্ষণিকের জন্য মেঘমালারাও তাকে আবৃত্তিত করে ফেলেছে। তখনই ধরণীতে নেমে এসেছে হালকা শান্তির ছায়া। ঘুমের মধ্যে ঘুম ঘুম চোখে বসে আছে হুমায়রা। আজকে দুপুরে ঘুমাতে পারেনি সে। আলবির আগমনে আছে নানা বাড়ির লোক ও হুমায়রার কপি শাশুড়িরাও এসেছে সবাই। সবার আপ্যায়নের কাজ সামলে রান্নাঘর থেকে আসতেই দুপুর গড়িয়ে গিয়েছে। এরপর নামাজ ও খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে মাত্র রুমে এসে একটু বসেছে মেয়েটা। একটু পরে আসরে আজান পড়বে, তাই আর ঘুমায়নি। তার সামনেই বাহিরে বেরোনোর জন্য তৈরি হচ্ছে কৃষাণ। রবি ওরা ট্যুর শেষ করে চলে এসেছে। তাদের কাছেই যাচ্ছে সে। এই হুজুর নেই। পরিচিত ডাকটাই বুতে আসা চোখজোড়া তাৎক্ষণিক মেলে তাকালো হুমায়রা। চোখের সামনে দৃশ্যমান হলো তার বখাটে পুরুষের অবয়ব। পরনের কালো শার্টটার সবগুলো বোতামে খুলে সিলভারের ব্রেসলেটটা পরিহিত, বা হাতখানা প্যান্টের পকেটে পরে পুরো বখাটে স্টাইলে দাঁড়িয়ে আছে সে। তাৎক্ষণিক হঠাৎ করে হুমায়রার দিকে একটু ঝুঁকলো মানুষটা। অমনি গলায় থাকা লম্বা চেইনটা ঝুলে পড়ল। ওভাবে শান্ত কণ্ঠে বলল, বসে বসে ঘুমাচ্ছিস কেন? কই না তো, এমনিতেই চোখ একটু লেগে আসেছিল, এই আর কি। ঘন ঘন পল্লব চাপটে চোখজোড়া অস্বাভাবিক করে জবাব দিল হুমায়রা। পৃষ্ঠে কিষাণ আফসোসের স্বরে বলল, চোখ লাগা আর ঘুমানো বোধহয় আলাদা ব্যাপার, তাই না? আজ বখাটে বলে এত সব জানি না। চোখ শুরু হলো মেয়েটার। বলল, আপনি দেখছি বেশ কথা পেছানোর লোক। সূক্ষ্ম হাসলো কৃষাণ, উত্তর দিল, এই যে এবার জানতে জানতে লাগছে। চুপ রইল হুমায়রা। বুঝতে পারলো মানুষটা তার ঘুম ওড়াতে এরকম করেছে। ফের শুনতে পেল একই কণ্ঠ, শোন, রুম থেকে বের হবি না। আচ্ছা। ওই লাফাঙ্কা যেন তোকে দেখতে না পাই। যদিও এ বাড়িতে শুধু এ বাড়ির সদস্যদের ক্ষেত্রে ছেলে মেয়ের উভয় পর্দা নিয়ে যথেষ্ট সচেতন। সেখানে ছেলেদের উপস্থিতি থাকে, সেখানে মেয়েরা প্রবেশ করে না। আবার ছেলেদের ক্ষেত্রেও এটাই হয়। তাই এক বাড়িতে থেকেও তাদের দেখা না হওয়ার সম্ভাবনাটাই বেশি। দেখা হলেও কাকতালীয়ভাবে ড্রয়িং রুমে হতে পারে। তবে রুম থেকে বেরোলে সম্পূর্ণ পর্দা নিয়েই বের হয় মেয়েরা। আর হুমায়রাকে তো খুব ভালো করে চেনে কৃষাণ। ও যে কখনো কোনো পুরুষের সামনে যাবে না এতটুকু নিশ্চিত সে। কিন্তু আলবিকে নিয়ে 1% গ্যারান্টি নেই তার। মানুষটার মতো এত কিছু ভাবতে গেলে না হুমায়রা। সে বাধ্য স্ত্রীর মতো উত্তর করলো, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। ওই লাফাঙ্কা তোর জন্য কিছু পাঠালে রাখবি না? আচ্ছা। কিছু লাগলে আমাকে বলবি? আচ্ছা। মেয়েটার এমন অবাধ্যতা দেখে উঠ করে মেজাজ পাল্টে গেল কৃষাণের। ধমকে উঠে বলল, এই হুজুর নেই। আসমিক ঘটনায় থতমত খেলো রমণী। অবুঝ চোখে জোড়া অদ্ভুত মানবের দিকে তাক করে প্রশ্ন করলো, কি হলো? এভাবে সব কথা বাধ্যের মতো মেনে নিতে হবে কেন? একবার বলতে পারিস না আমি কেন আপনার সব কথা শুনবো? গভীর দৃষ্টিতে তাকালো হুমায়রা। কিছুক্ষণ ভ্রু কুঁচকে বুঝতে চাইল স্বামীর অভিব্যক্তি। তার দ্বিধান্বিত মুখটার দিকে আরেকটু ঝুঁকে এলো কৃষাণ। নিজ থেকেই হিমশীতল কণ্ঠে বলল, এতটা আদরে কেন হতে গেলি তুই? এখন যে আমার হুটহাট তোকে চুমু খেতে ইচ্ছে করে। আমার নেশার অনলে পোড়া এই অপবিত্র ঠোঁট দিয়ে তোকে ছুঁয়ে দেওয়াটা কি বড্ড পাপ নয়? কুচকানো ভ্রুচোড়া শিথিল হলো মেয়েটার, শিথিল হলো অন্তঃস্থল। ভেতরে থাকা শব্দরা হারিয়ে গেল কোথায় যেন। উত্তর দেওয়ার মতো কোনো শব্দ মিলল না শব্দ ভাণ্ডারে। হুমায়রার হতবিহ্বল চাহনির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারল না কৃষাণ। সোজা হয়ে দাঁড়িয়ে বলল সে, আমি যাচ্ছি বাইকো। বাইকো মানেটা কি? আপনি আর বলবেন না? দরজার নিকটে পৌঁছাতেই ততক্ষণে নীরবতা ছিঁড়ে ভেতর থেকে হঠাৎ ভেসে আসলো ওমায়রার অসহায় স্বর, যা কান্নাকোহ পরে পৌঁছানোই মুচকি আসলো কৃষাণ। যেতে যেতে জবাব দিল, এত কিছু জানতে হবে না তোর, শুধু এতটুকু জেনে রাখ, ইউ আর মাই বাইকো অ্যান্ড আই এম ইউর সাইকো। চায়ের দোকানের ছোট্ট আড্ডাখানা আজ বেশ রমরমা পরিবেশ।
অনেকদিন পর চেনা পরিচিত মুখগুলো দেখে আশেপাশের প্রকৃতিও যেন সবর হয়ে উঠেছে। হাসি ঠাট্টা মুখরিত পরিবেশে তখনই সেই সবরতার মাত্রা বাড়ানোর পন্থা হিসেবে সেখানে পদার্পণ করল আড্ডার প্রধান কেন্দ্রস্থল কৃষাণ মির্জা। তবে ব্যাপারটা ঘটল ভিন্ন। তাকে দেখতেই পাখিরা চোখ মেরে গেল, যে যার মতো চা খেতে লাগলো। ওদের কাণ্ড লক্ষ্য করতেই পুরো কুচকাল কৃষাণ, বলল, কিরে, আমার আগমনের রেডিও চার্জ কি খতম হয়ে গেল নাকি? কারো কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। বন্ধুদের এমন নির্বাক ভঙ্গি দেখে যা বোঝার বুঝে নিল কৃষাণ। মনিতাহীন গিয়ে বসে পড়লো মাঝখানে। দোকানদারের উদ্দেশ্যে বলল, চাচা, আজকালকে দিনের বেলাও পেঁচার দেখা মেলে নাকি? ডানে বামে সব দিকে দিয়ে শুধুই পেঁচাই দেখতে পাচ্ছি, তুমিও পাচ্ছ নাকি? রেশমত মিয়া হেসে ফেললেন, বললেন, চোখের জ্যোতি কমতো, হেল্লাই লেহি নাই ঠিকঠাক, কেবল তিনটা দেখবার পাইতাছি। বৃদ্ধার কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো রবি, আবিদ ও সাইফুল। বলল, চাচা, কাজটা ভালো করতেছো তুমি। কাজের কথা আমার সাথে বলো, আমি উত্তর দিতেছি কোনটা ভালো আর কোনটা খারাপ। এবারেও কৃষণের কথার পৃষ্ঠে কোনো জবাব দিল না তারা। মেজাজ খারাপ হলো ছেলেটার। বলল, কথা বলবি? কিরে, কথা বলবি না? লাফাঙ্গারা তারা এক একটারে ধরে এমন পুত্তা পিটানি দেবো, তাইলে ঠিকই কথা বলবি। বলে বসা থেকে উঠে দাঁড়ালো কৃষাণ। তখনই মুখ খুলো রবি। আমরা কথা না বললেও তোর কি? তুই নিজের মতো থাকতে চাচ্ছিস, থাক। আমরা কথা না বললেই তোর তো ভালো। ওই দিন তোদের বললে তোরা আসতে দিতি না, আর আমার অস্থির লাগছিল, না এসে উপায়ও ছিল না, তাই তোদেরকে ঘুমের মাঝে রেখে চলে এসেছি। কোনোরূপ বনিতাহীন বলে উঠল কৃষাণ। পৃষ্ঠে সাইফুল বলল, কই, আগে তো সবসময় গিয়েছিলে, আমরা তখন তো এমন হয়নি তোর। এখন সব নতুন নতুন হচ্ছে। এখন আর আগের আমিতে নেই আমি। আমি সেই একজনের মাঝে হারিয়ে গিয়েছি, নতুন করে তার মাঝে বেঁচে আছি। কিসে? কিছুদিনের ভেতরেই জানতে পারবি। তবে ততদিন আমাকে কোনো কিছু নিয়ে ফোর্স করবি না, না হলে তোদের অপেক্ষা আরও বেড়ে যাবে। রাগ যে ভুলে গেল ছেলেগুলো। অবি অবাক কণ্ঠে প্রশ্ন করল, তুই তো বলেছিলি কখনো মেয়ে মানুষকে ভালোবাসবি না। ওর জন্যই নিয়ম ভেঙেছি। তোর না মেয়েদের উপরে বিরক্তি আসতো? ওর উপরে বিরক্তি আনতে গিয়ে বড়টা বাড়াবাড়ি রকমের ভালোবেসে ফেলেছি। কোনো মেয়েকে তোর বিন্দাস লাইফে প্রবেশ করতে দিবি না সে কথা? ওর ক্ষেত্রে সেটাও ভুলে বসেছি। তাহলে এখন তোর বিন্দাস লাইফের কি হবে? ইটি টানবো, সিগারেট ছেড়ে দেব, নেশা করা ভুলে যাব। মুহূর্তে অত্যাধিক নির্জন হয়ে উঠল পরিবেশ। তিনজোড়া শান্ত দৃষ্টি পড়ে রইল কৃষাণের ওপরে। কারো মুখে কোনো রাগ নেই, বিস্ময় ঘিরে রেখেছে তাদের জবান। সন্ধ্যার আগমনে অধার নেমে এসেছে প্রকৃতিতে। সূর্যমামা তখন বিলীন হয়েছে পশ্চিম গগনে। পাখিরা ফিরে এসেছে নিজেদের বাসস্থানে। অমরকে নিয়ে বিকেলের দিকে হাঁটতে বেরিয়েছিল আলভির। এই মাত্রই মাগরিবের সালাত আদায় করে বাসায় ফিরেছে দুজনে। রুমে এসে নিজেদের ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল সে। তখনই শব্দ করে বেজে উঠল পাশে থাকা ফোনটা। স্ক্রিনে ঝলমল করেছে একটা অচেনা নাম্বার। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। সাথে সাথেই ওপাশ থেকে ভেসে আসলো একটি রিনরিনে স্বরের সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি জিনিয়া রহমান। আশা করি আপনার মায়ের থেকে আমার নামটা শুনেছেন। আলবি বাহিরে থাকতেই ইয়াসমিন বেগম জিনিয়া সম্পর্কে জানিয়েছিল, এমনকি ছবিও দিয়েছিলেন। তাই চিনতে অসুবিধা হলো না। জবাবে বলল, জি। যাক, খুশি হলাম। এখন পয়েন্টে আসা যাক। আপনি কি এই বিয়েতে রাজি? রাজি না হলে নিশ্চয় আপনার বাড়িতে বিয়ের কথা হতো না। কিন্তু আমি এই বিয়েতে রাজি না। ও আচ্ছা, আপনার পরিবারকে বলেছিলেন? তবে তারা আমার কথা শুনছে না। তাই এখন আপনাকে হেল্প করতে হবে। আমি কি হেল্প করতে পারি? আপনি বলবেন যে আপনি আমাকে বিয়ে করতে চান না, তাইলে। কথা সম্পন্ন করতে পারল না রমণী। তার আগে তাকে থামিয়ে দিয়ে আলবি বলে উঠল, ক্ষমা করবেন, আমি আমার আম্মুর সাথে এ বিষয়ে আগে কথা বলে ফেলেছি। এখন নতুন করে আবার এসব বলা আমার পক্ষে সম্ভব নয়। নতুন করে কি? নতুন আপনি শুধু গিয়ে বলে দিবেন আপনি অন্য কোথাও বিয়ে করতে চান। আমাকে আপনার পছন্দ না। আপনার কাছে বিষয়টা সহজ মনে হলেও আমার পক্ষে আমার আম্মু আব্বুর পছন্দকে অস্বীকার করা অসম্ভব। আপনার এই বিয়েতে প্রবলেম হলে আপনি আপনার পরিবারকে বুঝিয়ে বলুন। মেজাজ খারাপ হলো জিনিয়ার। চড়া গলায় বলল, আরে রাখুন তো আপনার আপু আম্মু। আপনাকে কোনোভাবে বিয়ে করব না আমি। আপনি কি চান বিয়ের মধ্যে আমি পালিয়ে গিয়ে আপনাদের পরিবারকে অসম্মান করি? অসম্মান আমার পরিবার না, বরং আপনার পরিবার হবে। আপনারা যা ইচ্ছে করে করতে পারেন। আই ওয়ার্ন ইউ, যদি আপনি আমাকে বিয়ে করেন তো আপনাকে শান্তিতে থাকতে দেব না আমি। আপনাকে সহ আপনার চারিপাশে সবকিছু তছনছ করে ছাড়বো। কটপট করতে করতে বলল জিনিয়া। পরপরই কল কেটে দিল। তাকে কথায় গ্রাহ্য করল না আলভিন। উল্টে অপর পাশে মেয়েটির অরূপ জেদ তার মনে ধরল। চিন্তাহীন নিজের মতো বিশ্রাম নিতে লাগলো সে। ঘড়িতে তখন রাত 10টার কাছাকাছি। কৃষাণ বাড়িতে ফিরে দেখলো হুমায়রা রুমে নেই। পাশের রুম থেকে মেয়েদের কণ্ঠ ভেসে আসছে। সকালে ইকরা, আরিফা, আয়াত ও আলভির মামাতো বোনদের সাথে বসে আছে বোধহয় মেয়েটা।
রুমে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করলো সে। পরপর হুমায়রাকে আসতে না দেখে দ্বিধাহীন হাঁক ছুড়ল, হুমায়রা। পাশের রুমে হওয়ায় হুমায়রার সতর্ক কানে সেই ডাক একবারে পৌঁছে গেল। তাৎক্ষণিক বসে থেকে উঠে পড়ল। চস্ত্র পায়ে রুম ত্যাগ করতে করতে সকলের উদ্দেশ্যে বলল, আমি আপাতত যাই, আল্লাহ হাফেজ। আয়াত ব্যতীত পৃষ্ঠে সবাই তাকেও আল্লাহ হাফেজ জানালো। মিনিটের অন্তরে রুমে পৌঁছালো হুমায়রা। কৃষাণের নিকট এগিয়ে আস্তে আস্তে ব্যস্ত গলায় বলল, আপনি কখন এলেন? একটু আগেই। খাবার আনবো? না খাবো না। বাইরে থেকে খেয়ে এসেছেন? না এমনিতেই খেতে ইচ্ছে করছে না, বেরোনোর আগে তো খেয়ে গেলাম। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল হুমায়রা। কিছুক্ষণ নীরব থেকে ক্ষীণ স্বরে বলল, আপনার মোবাইলটা একটু দিবেন? কেন? এমনিতে একটু। প্রতিমধ্যে কোনোরূপ বিরক্তিহীনতা ছাড়া ফোনটা হাতে দিয়ে দিল কৃষাণ। মুচকে হাসলো হুমায়রা। মোবাইল হাতে গিয়ে বসলো স্বামীর বিপরীত পাশে, মনোযোগ দিয়ে নিজের কাজে। কৃষাণের দৃষ্টি পুরোটা সময় তার উপরেই ছিল। হুমায়রাকে টাইপিং করতে দেখে ভ্রু কুঁচকে বলল, কি লিখছিস? বলকে গেল মেয়েটা। উত্তর দিতে গিয়ে গলাটা খানিক ধরে এলো, কই। মেয়েটার হাবভাব থেকে কপালে কারো ভাঁজ পড়ল কৃষাণের। এগিয়ে এসে ফোনটা কেড়ে নিবে তখনই বসা থেকে উঠে গেল হুমায়রা। অপ্রত্যাশিত কাণ্ডে কিছুটা থতমত খেল ছেলেটা। পরক্ষণে ধূপধাপ পায়ে এগিয়ে গেল হুমায়রার নিকট। তড়িঘড়ি হাতে মোবাইলটা কি যেন লিখতে লিখতে পেছাতে লাগলো মেয়েটা। তা দেখে কৃষাণ শাসিয়ে বলল, এই হুজেননি, মার খাবে কিন্তু। কে শুনে কার কথা? মেয়েটা পায়ের গতি আরও বাড়িয়ে দিল। এবার থেমে রইল না কৃষাণও। তাকে পেছনে আসতে দেখে এক প্রকার দৌড় লাগালো হুমায়রা। পেছনে বড় বড় পায়ে ছুটল কৃষাণও। একইভাবে একবার পুরো রুমটাতে ঘুরপাক খেল দুজন। এর মাঝে শোনা গেল কৃষাণের ভিড়ে কিশোর, হুমায়রা রাগাস না আমায়। মেয়েটা তবুও থামলো না, মোবাইলের দিকে তাকিয়ে পা চালাতে লাগলো। তবে বেশি দূর যেতে পারলো না। কিছু দূর যেতে ঠপ করে ধরে ফেললো মানুষটা। কিছু বুঝে ওঠার আগেই হাত দুটো মুঠোয় নিয়ে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। এতটুকু সময়ে চোখ দুটো অস্বাভাবিক হয়ে গেল ছেলেটার। দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। এবেলায় এসে ভয় হতে লাগলো হুমায়রার। তার ভয়ের তো মুখে প্রাণে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কিছু বলতে নিচ্ছিল কৃষাণ, তখনই চোখ গেল মোবাইলের স্ক্রিনে। সেখানে গুগলে সার্চে লিখা অসম্পূর্ণ বাক্যটুকু পড়তেই রাগ সব ধুলোয় মিশে গেল। বাক্য শব্দের অর্থ। শব্দহীন হেসে উঠল কৃষাণ। নিজের বন্ধনের মাঝে চুপসে থাকা স্ত্রীর দিকে পরিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থেকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইচ্ছে তো করছে তোকে। কথার মাঝে ফোনটা নিয়ে নিল। পরপর বাক্য অসম্পূর্ণ রেখেই হুমায়রাকে ছেড়ে দূরত্বে চলে এলো। স্বস্তির নিঃশ্বাস পেল মেয়েটা। মনে মনে পণ করলো আর কখনো মানুষটার সাথে পাঙ্গা নিতে যাবে না।